ভাবুন তো, এমন একজনের কথা যে পুরো দুনিয়া জয় করে ফেলেছে, কিন্তু তার মনে একটা বিশাল আফসোস। সে কোনোদিন হারেনি। পরিচয় করিয়ে দিই আমাদের হিরো ভার্বাটসের সাথে। সে ছিল এই দুনিয়ার সবথেকে খতরনাক ডেমন লর্ড, কিন্তু 4000 বছর ধরে কোনো মারপিট বা গরম কিছু না পেয়ে বেচারা ডিপ্রেশনে চলে গেছে। শেষে অতি দুঃখে সে ঠিক করলো, ধুর ছাই, এই জীবন আর রাখবই না। মরার আগে সে গডের কাছে উইশ করলো, ভাই, পরের জন্মে আমাকে একদম সাধারণ একটা মানুষ বানিও। কিন্তু কপাল দেখুন, গড তার উইশ শুনল ঠিকই, কিন্তু তাকে পাঠিয়ে দিল মধ্যযুগীয় এক অচেনা জগতে। নাম হলো তার আর্ড। বাবা মা একদম সাধারণ হলেও এই ছেলের ভেতরে তো সেই পুরনো ডেমন লর্ড লুকিয়ে আছে। তাই ছোটবেলা থেকেই ম্যাজিক আর মারপিটে সে লেভেলের প্রো। কিন্তু আসল কাহিনী শুরু হয় যখন তার বাবা মা জিজ্ঞেস করে, বাবা, বড় হয়ে তোমার স্বপ্ন কি? আর তখনই আমাদের হিলোর মনে পড়ে যায় তার জীবনের আসল উদ্দেশ্য, একটা সুন্দর গার্লফ্রেন্ড বানানো যার সাথে সে সারা দিন সময় কাটাবে। কিন্তু সমস্যা একটা আছে, আগের জন্মে সে দেশ জয় করলেও কোনোদিন মেয়েদের সাথে কথা বলেনি, তাই সে এখন একটা আস্ত সোশ্যাল লুজার। প্রথমে সে ভাবলো প্রতিবেশী ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করবে, কিন্তু স্টাইলটা দেখুন, সরাসরি কথা না বলে জানলা দিয়ে ওত পেতে তাদের দিকে তাকিয়ে থাকে। আরে ভাই, এভাবে তাকালে তো মানুষ চোর ভাববে। ফলাফল, পিচ্চিগুলো ভয়ে দিগি বিদিক জ্ঞান হারিয়ে পালালো। আমাদের হিরো দমে যাওয়ার পাত্র না। সে গেল বাজারে, একটা কিউট মেয়েকে দেখে একটু রিজ মারতে চাইল, কিন্তু ভাই, অ্যাংজাইটিতে তার পেটের ভেতর শুরু হয়ে গেল বিশ্বযুদ্ধ। মেয়েরা এসে তাকে ওই অবস্থায় দেখে এমন ইক খেলো যে ওখান থেকে দৌড়ে পালালো। আমাদের ভাই তখনও হাল ছাড়েনি, পেছন থেকে চিল্লিয়ে বলছে, ওরে সুন্দরী, তোমার স্ন্যাপচ্যাট আইডিটা তো দিয়ে যাও। কিন্তু লাভ হলো না। তার ডেসপারেশন দেখে মেয়েরা অলিম্পিক লেভেলের দৌড় দিল। ভাই, এটা তো পাগলামি। এককালের ডেমন লর্ড যে আস্ত দেশ ধুলোয় মিশিয়ে দিত, সে এখন একজোড়া গাল চিমটি কাটার জন্য রাস্তায় কান্নাকাটি করছে। সন্ধ্যায় বাড়ির বারান্দায় মন খারাপ করে বসেছিল আমাদের আর্ড। তখন এলাকার মেয়র অলহাইড এসে তাকে জ্ঞান দিতে শুরু করলো কিভাবে মিস্টার পপুলার হওয়া যায়। আর্ড ভাবল নির্ঘাত কোনো পলিটিক্যাল বুদ্ধি বা ম্যাজিক শিখিয়ে দেবে, কিন্তু মেয়র সাহেব বললেন, বাপু, মানুষের সাথে একটু ভদ্রভাবে কথা বলো, তাহলেই বন্ধু পাবে। আর্ড ভাবল, আরে তাই তো। সে দৌড়ে গিয়ে বাজারে কয়েকটা পিচ্চিকে একদম জি হুজুর স্টাইলের রিকোয়েস্ট করলো বন্ধু হওয়ার জন্য, কিন্তু পিচ্চিগুলো তাকে ফালতু আর খ্যাত ভেবে আবারও ইগনোর মারল। এবার আর্ডের মাথায় রক্ত উঠে গেল। সে রাগে বনে গিয়ে দানব পিটিয়ে নিজের ঝাল মেটানো শুরু করলো। হঠাৎ সে শুনল বনের ভেতর কার যেন চিৎকার। ওড়ামারি দিয়ে গিয়ে দেখে এক সুন্দরী মেয়ে একাই এক বিশাল নেকড়ের সাথে লড়াই করছে। মেয়েটা যখন নেকড়েটাকে খতম করলো, আর্ড ভাবল এটাই সুযোগ। সে নার্ভাস হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করল, তুমি কি আমার বন্ধু হবে? আর্ট ভেবেছিল মেয়েটা হয়তো রাগ করবে, কিন্তু না, মেয়েটা তার দিকে কৌতূহল নিয়ে তাকালো। সাহস পেয়ে আর্ট এক ধাপ এগিয়ে গিয়ে একটা হেভি ডায়লগ মারল, যদি আমরা বন্ধু হই, আমি সারা জীবন তোমার ছায়া হয়ে পাশে থাকব। মেয়ের পিছু নিতে নিতে আর্ট গিয়ে দেখে মেয়েটা আসলে মেয়রের মেয়ে আইরিনা। আর্ট তো মনে মনে মহা খুশি। আরে, এ তো দেখি একদম ঘরের মানুষ, কপালে বিয়ে আছে রে পাগলা। এরপর শুরু হলো আমাদের হিরোর আসল পাগলামি। সে প্রতিদিন আইরিনার পিছু নেয় একদম ক্রিপদের মতো। আইরিনা বেচারি ভয়ে বিরক্তিতে ওকে কয়েকদিন পাত্তাই দিল না। আইরিনার জন্মদিনে আর্ট বিশাল এক ফুলের তোড়া নিয়ে হাজির, কিন্তু আইরিনা এতটাই ক্ষেপে গেল যে সে সরাসরি আর্টের উপর ফায়ার স্পেল মেরে দিল। এরপর এক রাতে আর্ট দেখল আইরিনা একা দানব মারছে। আর্ট গিয়ে বলল, সুন্দরী, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। আইরিনা চিৎকার করে বলল, ভাগো এখান থেকে। ওরে বাবারে, কি ভয়ঙ্কর ক্রিপ রে তুই। আর্ট যখন বাসায় ফিরে নিজের রিজ বাড়ানোর প্ল্যান করছে, তখনই শুনল গ্রামে হুলুস্থুল। একদল গবলিন এসে গ্রামে তাণ্ডব চালাচ্ছে। মেয়র দৌড়ে এসে জানান আইরিনা এখনো পাহাড় থেকে ফেরেনি। আর্ট ভাবল, ইস, আমার জ্বালানোর কারণেই মেয়েটা নির্ঘাত ওদিকে পালিয়েছে। সে মেয়রকে কথা দিল আইরিনাকে সে ফিরিয়ে আনবেই। ফ্লাইং স্পেল অ্যাক্টিভেট করে আর্ট যখন পাহাড়ে পৌঁছল, দেখল এক ঝাঁক অর্ক আইরিনাকে ঘিরে ধরেছে। জাস্ট যখন তারা আইরিনার উপর হামলা করতে যাবে, অমনি আমাদের হিরো এন্ট্রি নিল। হাই লেভেল ম্যাজিক দিয়ে এক নিমেষেই সবগুলোকে ভাজি করে ফেলল। কিন্তু আইরিনা তাকে থ্যাংক ইউ দেওয়ার বদলে কেঁদে কেঁদে বলল, আমাকে কেন বাঁচালে? তার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। আমার কেউ নেই, আমি বড্ড একা। আর তখন ইমোশনাল হয়ে বলল, আরে পাগলি, তোমার মতো আমিও তো একা, চলো না আমরা ফ্রেন্ড হই। আইরিনা প্রথমে বিশ্বাস করতে চায়নি, ভাবছিল আর্ডও একদিন তাকে ছেড়ে যাবে, কিন্তু আর্ড নাছড়বান্দা। শেষে দুজনে মিলে কসম কাটল
যে তারা কোনো দিন একে অপরকে ধোঁকা দেবে না। কয়েক বছর কেটে গেল। এখন তারা বড় হয়েছে। আইরিনা একদিন হুট করে আর্ডের বিছানায় ঢুকে পড়ল প্লট বানানোর জন্য। আর্ড তো ভয়ে শেষ। পরিস্থিতি সামলাতে আইরিনা টপিক চেঞ্জ করে বলল, চলো আমরা ম্যাজিক একাডেমিতে ভর্তি হই। একাডেমিতে গিয়ে তাদের দেখা হলো হেডমাস্টার গোল্ডের সাথে। গোল্ড তাদের দেখেই বলল, তোমরা তো সেই মহান হিরোদের সন্তান। আইরিনা খুশি হলেও আর্ড মনে মনে বলছে, বুড়োটা কি আবল তাবল বকছে। হেডমাস্টার জানান তাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে না, কারণ তারা নাকি গবলিন মেরেছে। আসলে ওই দিন আর্ড তার পাওয়ার লুকিয়ে রাখতে আইরিনাকে বলেছিল সবাইকে বলতে যে দুজনে মিলে গবলিন মেরেছে, কারণ সে চায় না লোকে জানুক যে সে মাদারা উচিহার চেয়েও শক্তিশালী। তবে গোল্ড বলল, ভাইরে, অন্তত রিটেন পরীক্ষাটা তো দাও, না হলে মানুষ বলবে তোমরা নেপো বেবি। রেজাল্টের দিন আইরিনা তো খুশিতে নাচছে, কারণ সে পাশ করেছে। কিন্তু আর্ড তার নাম খুঁজে পাচ্ছে না। শেষে আইরিনা বলল, দোস্ত, তোর নাম তো একদম লিস্টের তলায়। আর্ড দেখে সে 0 পেয়ে পাশ করেছে। ঠিক তখনই হেডমাস্টার গোল্ড এসে তাকে অভিনন্দন জানালো। আর্ড তো কনফিউজড। গোল্ড বুঝিয়ে বলল, বাবা আর্ড, তুমি পরীক্ষায় যেসব উত্তর লিখেছ সেগুলো এতই অ্যাডভান্স লেভেলের যে আমাদের টিচারদের বোঝার সাধ্য নেই। তাই আমরা কোনো স্কোর না দিতে পেরে তোমাকে এমনিতেই পাশ করিয়ে দিয়েছি। হেডমাস্টারের কথা শুনে আর্ডের তো টাসকি খাওয়ার অবস্থা। সে ভাবল, ভাই, এই টেকনিক্যাল কচকচানি মাথায় ঢুকছে না। তবে সে আর টাকমাথা বোল্টকে বেশি ঘাটালো না, কারণ বুড়োটার এমনিতেই মাথায় চুল কম, বেশি টেনশন দিলে সব ঝরে যাবে। ঠিক তখনই গোল্ড পুরো ক্লাসের সামনে অ্যানাউন্স করল, সবাই শোনো, তোমাদের মাঝে আজ স্বয়ং লেজেন্ডারি জাদুকরদের ছেলে আর্ড উপস্থিত আছে, যাদের বাবা মা এককালে ইভিল গডকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আর্ড তো অবাক। আইরিনা পরে তাকে বুঝিয়ে বলল, আরে গাধা, 10 বছর আগে আমার বাবা আর তোমার বাবা মা মিলেই তো ওই শয়তান দেবতাকে হারিয়েছিল। আর্ড মনে মনে কান্নাকাটি শুরু করল। শালা, আমি চেয়েছিলাম সাধারণ মানুষ হয়ে জীবন কাটাতে, আর এখানে তো সবাই আমাকে ভিআইপি বানিয়ে দিল। এটা দেখে ক্লাসের কিছু বড় লোকের বখাটে পোলাপানের জ্বলে পুড়ে ছাই। তারা রাগ ঝাড়তে শুরু করল জিনি নামের এক ইনোসেন্ট সাকুবাস মেয়ের ওপর। আর্ড কিছু বলার আগেই আমাদের দাপুটে আইরিনা গিয়ে তাদের থামালো। বখাটেদের লিডার স্পেন্সার দেমাগ দেখিয়ে বলল, এই মেয়ে আমাদের ফ্যামিলির চাকর, আমি যা খুশি তাই করব। আর্ড শান্ত গলায় বলল, তোর দেমাগ বেশি হয়ে গেছে ভাই, জিনির কাছে মাফ চা। স্পেন্সার ভাব নিল, মাফ তো চাইবই না, উল্টো তোকে ডুয়েল বা কুস্তিতে হারালে তবেই কথা হবে। হঠাৎ ক্লাসে এন্ট্রি নিল এক আগুন ম্যাডাম। সবাই ফিদা, কিন্তু আর্ড ভয়ে নীল হয়ে গেল। এই ভয়েস তো চেনা চেনা, এ তো তার ডেমন ওয়ার্ড আমলের জেনারেল অলিভিয়া। আর্ড ভাবল, গেল রে, অলিভিয়া যদি আমাকে চিনে ফেলে তাহলে ইজ্জত আর থাকবে না। ভাগ্য ভালো, অলিভিয়া তাকে চিনতে পারল না, শুধু বলল সে এই লড়াইয়ের রেফারি হবে। মাঠে তো এলাহি কাণ্ড। পুরো স্কুল বাজি ধরেছে স্পেন্সারের ওপর, কারণ সে নাকি এই ব্যাচের সেরা। ফাইট শুরু হতেই স্পেন্সার এক বিশাল আগুনের গোলা ছুড়ল, কিন্তু আর্ড পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে একদম তুড়ি মেরে সেটা ব্লক করে দিল। স্পেন্সার ক্ষেপে গিয়ে আরও বড় গোলা মারল, কিন্তু আর্ড হাই তুলতে তুলতে সেটাকেও ফু দিয়ে উড়িয়ে দিল আর বলল, কিরে বলদ, এতক্ষণ যে বড় বড় কথা বললি, তোর দৌড় কি এইটুকুই? দেখতেও তুই বিশ্রী, কাজও তোর ছাগলের মতো। অপমানে এবার স্পেন্সার তার তুরুপের তাস গিগা ফ্লেয়ার মারল। পুরো ক্রাউড ভয়ে কাঁপছে, কিন্তু আর্ড সেখানেও অরা ফার্মিং শুরু করল। আগুনের সামনে একদম হিরোর মতো দাঁড়িয়ে থাকল। তারপর হাত নাড়িয়ে আগুন নিভিয়ে দিয়ে বলল, এবার আসল গিগা ফ্লেয়ার দেখ। আর্ড একাই এক আগুনের টর্নেডো বানিয়ে দিল, যা দেখে স্পেন্সার হার মানতে বাধ্য হল। জেতার পর আর্ড স্পেন্সারকে কোল্ডলি একটা ধমক দিয়ে বলল, খবরদার, আমার বা আমার বন্ধুদের পেছনে লাগলে এমন টাইট দেব যে তোর নাম ভুলে যাবি। যুদ্ধ শেষ হওয়ার পর অলিভিয়া ম্যাডাম আর্ডকে চেপে ধরল। তুমি কি ডাবল কাস্ট বা একসাথে 2 ম্যাজিক করেছ? আর্ড আমতা আমতা করে বলল, হ্যাঁ, কেন, এটা তো একদম কমন ব্যাপার। অমনি পুরো স্কুলের মানুষ এমনভাবে তাকালো যেন তারা কোনো এলিয়েন দেখছে। অলিভিয়া বলল, বাপু, এই যুগে ডাবল কাস্ট হলো একটা বিলুপ্ত শিল্প, যা বড় বড় জাদুকররাও পারে না। আর্ডের তো এখন ঘাম ছুটছে, গোপন কথা কি ফাঁস হয়ে যাবে? অলিভিয়া রহস্যময়ী হেসে বলল, ঠিক আছে, আজ ছেড়ে দিলাম, তবে তোমার পেট থেকে সব গোপন কথা আমি ঠিকই বের করব। কয়েক ঘন্টা পর ম্যাডাম অলিভিয়া অ্যানাউন্স করলেন যে এবার সবার একটা ফিল্ড মিশন হবে, তাই দল বেঁধে নাও, আর যায় কোথায়। আমাদের হিরো আর্টকে দেখে আবারও এক ঝাঁক সুন্দরী ঘিরে ধরল। সবাই চায় আর্ডের টিমে ঢুকতে, কিন্তু আইরিনা দেখল
বেচারি জিনি এক কোণায় একা দাঁড়িয়ে আছে। আইরিনা ভাবল, অন্তত এই মেয়েটা তো আর আর্টকে গিলে খেতে চাইছে না, একেই আমাদের টিমে নিই। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ড্রিম টিম। অলিভিয়া সবাইকে এক অন্ধকার ডানজানে নিয়ে গিয়ে বললেন, মিশন একদম সিম্পল, জাস্ট একটা ব্ল্যাক উলফ বা কালো নেকড়ে শিকার করতে হবে। কিন্তু নাম শুনেই সবার কলিজা শুকিয়ে গেল, কারণ ওটা তো বিলাঙ্ক মনস্টার। কিন্তু আমাদের আর্ট আর আইরিনার কাছে এসব তো ডাল ভাত। যখন নেকড়ে সামনে এলো, জিনি ভয়ে তার সফট কোমরের উপর ধপাস করে আছাড় খেল। কিন্তু আর্ট আর আইরিনা মিলে মুহূর্তেই নেকড়েটাকে জ্যান্ত ফ্রাই করে ফেলল। জিনি নিজেকে খুব অপদার্থ ভেবে কান্নাকাটি শুরু করল। আর্ট তখন বড় ভাইয়ের মতো বলল, আরে টেনশন নিস না, আমি তোকে ম্যাজিক শিখিয়ে প্রো বানিয়ে দেব। জিনি তো অবাক, আমার মতো অযোগ্য মেয়েকে আপনি সময় দেবেন? আইরিনাও তাকে সাহস দিল। আর্ট তাকে শিখাতে চাইল, কিন্তু স্পেন্সারের কাছে দিনের পর দিন অপমান সয়ে জিনির কনফিডেন্স একদম জিরো হয়ে গেছে। আর্ট তখন তাকে এক খতরনাক বিদ্যা শেখালো, স্ক্রিপ্ট ম্যাজিক, যেটা দিয়ে সরাসরি বাতাসের এনার্জি ব্যবহার করে অ্যাটাক করা যায়। জিমি যখন সেটা দিয়ে একটা বিশাল নেকড়েকে খতম করল, সে খুশিতে পাগল হয়ে লাফিয়ে গিয়ে আর্টকে জাপটে ধরল। জিনির ওই হেভি হাগ দেখে আইরিনার সহ্য হল না, সেও এসে আর্টকে অন্যদিকে টানাটানি শুরু করল। দুই সুন্দরীর টানাটানিতে তিনজনেই পড়ে গেল ডানজানের এক গভীর গর্তে। আর সেখানে তাদের জন্য ওয়েট করছিল এক ভয়ঙ্কর ফ্লোর বস। আর্ট বসটাকে পিটিয়ে আধমরা করে জিনিকে বলল, এবার তুই শেষ ধাক্কাটা দে আর নিজের ভয় দূর কর। জিনি তাই করল আর নিজের হারানো সাহস ফিরে পেল। মিশন শেষে তারা যখন বসের শিং নিয়ে অলিভিয়ার সামনে এলো, সবার তো চোখ চড়ক গাছ। কিন্তু ওই বখাটে স্পেন্সার আবারও কুৎসিত মন্তব্য করল জিনির চরিত্র নিয়ে। জিনি এবার আর চুপ থাকল না, কড়া জবাব দিল। আর আইরিনা তো এক কাঠি সরেশ, সে স্পেন্সারকে চ্যাংদোলা করে ডাস্টবিনে ফেলে দিল। দারুণ টুইস্ট। পরদিন হেডমাস্টার গোল্ড এসে আর্টকে রিকোয়েস্ট করল স্কুলের ব্যাটেল ইভেন্টে অংশ নিতে, যেটা স্বয়ং রানী এসে দেখবেন। আর্ট চাইল ইগনোর করতে, কারণ অলিভিয়ার মতো ডেঞ্জারাস সুন্দরী থেকে দূরে থাকতে চায়। কিন্তু গোল্ড যখন কান্নাকাটি শুরু করল যে রানীর কাছ থেকে ফান্ড পেতে হলে আর্টের পারফরমেন্স লাগবেই, তখন আর্ট রাজি হল। আর্ট একটা ভারী ডায়লগ দিল, ম্যাজিক হওয়া উচিত মানুষের জীবন সুন্দর করার জন্য। এটা শুনে অলিভিয়া ম্যাডাম আর্টের একদম কাছে এসে ফিসফিস করে বললেন, অনেক বছর আগে আমার এক বলদ ভাইও ঠিক এই কথাটাই বলতো, কিন্তু কাউকে কিছু না বলে সে নিজেকে ডিলিট করে দিল, তাই তাকে থ্যাংক ইউ বলা হয়নি। ভাই, এটা তো ট্র্যাজেডি। আর্ট একদিকে ভয় পেল আর অন্যদিকে আফসোস করল, এমন হট ম্যাডামের কাছে সে কিনা ব্রোজন হয়ে গেল। অলিভিয়া জানিয়ে দিলেন তিনি ইভেন্টে কড়া নজর রাখবেন আর্টের ওপর। এখন আর্টের টেনশন, সে যদি বেশি কারিশমা দেখায় তাহলে অলিভিয়া তাকে চিনে ফেলবে, আর যদি খারাপ খেলে তাহলে মান সম্মান সব যাবে। আর্ট ভাবছিল আইরিনার সাথে তার সাধারণ জীবন বুঝি কেউ একজন নষ্ট করবে, কিন্তু তখনই আমাদের জিনি দৌড়ে এলো। তাকে দেখে আর্টের মন তাক এক নিমেষেই ভালো হয়ে গেল। কিন্তু বড়সড় শক লাগলো যখন জিনি সরাসরি তাকে ডেটে যাওয়ার অফার দিল। আর্ট তো মনে মনে মহা খুশি, শালা জীবনে এই প্রথম কোনো মেয়ের ডেটে ডাকলো। আর্টের এই কালচার্ড চিন্তাভাবনা বেশিক্ষণ টিকল না, কারণ তখনই আমাদের জেলাস কুইন আইরিনা এন্ট্রি নিল। সে আবদার করল সেও ডেটে যাবে। জিনি ভাবল ঠিক আছে। ডেটের দিন জিনি এক জম্পেশ সানড্রেস পরে এলো, তার সম্পদ একদম ওপেনলি ডিসপ্লেতে। তাকে দেখে আর্টের মনের মেগাফোন টকবক করে উঠল। তারা সবাই মিলে গেল একটা থিয়েটারে। সেখানে নাটক হচ্ছিল পুরনো ডিমন লর্ড বারভাটোস আর তার বন্ধু লিডিয়াকে নিয়ে। নাটকে লিডিয়াকে দেখানো হচ্ছিল এক শান্তশিষ্ট মিষ্টি মেয়ে হিসাবে, কিন্তু আর্ট ভেতরে ভেতরে হাসছিল, কারণ সে জানত লিডিয়া ছিল একটা ঝগড়াটে টম বয় যে সারাদিন তাকে জ্বালিয়ে মারত। তবে আর্টের একটাই শান্তি ছিল, দুই পাশে দুই সুন্দরী তাদের কাপ দিয়ে আর্টের হাত চেপে ধরে বসে আছে। থিয়েটার থেকে বেরোতেই জিনি থ্যাংক ইউ দিল। এটা দেখে আইরিনার হিংসে চরচর করে বেড়ে গেল। সে আর্টকে টেনে ধরে বলল, চলো এবার খেতে যাব। জিনিও দমে যাওয়ার পাত্র না, সে আর্টের অন্য হাত চেপে ধরল। দুই সুন্দরীর টানাটানির মাঝে আর্ট হঠাৎ শুনল গলি থেকে কয়েকটা ফিসফিসি আওয়াজ আসছে। সে কান পেতে শুনল কয়েকটা কুলাঙ্গার মিলে রানীর ক্ষতি করার প্ল্যান করছে। তারা একটা হাই লেভেল ম্যাজিক সার্কেল ব্যবহার করবে। আর্ট মেয়েদের বলল, তোমরা ডেট এনজয় করো, আমি এই ইলুমিনাটি গ্যাংদের পেছনে যাচ্ছি। কিন্তু মেয়েরা কি আর ছাড়ে? আইরিনা আর জিনি সাফ জানিয়ে দিল তারা এখন স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট, তাই তারাও সাথে যাবে। আর্ট মনে মনে ভাবল তারা ওই মুখোশধারী লোকগুলোর পিছু নিয়ে এক টানেলের ভেতর ঢুকল। সেখানে দেওয়ালে এক বিশাল পেন্টাগন আঁকা। আর্ট দেখামাত্রই বুঝে গেল এদের আসল গেম প্ল্যানটা কি।
ঠিক তখনই ওই মুখোশধারীরা তাদের ঘিরে ধরল। আসলে ওই গাধাগুলো ইচ্ছে করেই গলির মুখে আওয়াজ করেছিল, যাতে আর্টদের মতো পিচ্চিদের ট্র্যাপে ফেলে কিডন্যাপ করতে পারে। আর্ট দেমাগ দেখিয়ে বসকে বলল, বেটা তুই আমাকে মারতে পারবি না। এটা শুনে বসের ইগোতে লাগল। সে সাথে সাথে এক বিশাল আগুনের হলকা দিয়ে আর্টকে জ্বালিয়ে দিল। লোকটা হাসছিল এই ভেবে যে আর্ট শেষ, কিন্তু ধোঁয়া সরতেই দেখা গেল আর্ট আগুনের মাঝখানে পকেটে হাত দিয়ে একদম চিল মোডে দাঁড়িয়ে আছে। আর্ট তুড়ি মেরে আগুন নিভিয়ে দিল আর বলল, তোর ওই কাঠি জ্বালানো আগুন দিয়ে আমাকে ডিলিট করা সম্ভব নয় রে পাগল। আর্ট এক ঝটকায় পেন্টাগন ধ্বংস করে দিল আর বাকি লুজারগুলোকে ইলেকট্রিক শক দিয়ে ভাজি করে ফেলল। তবে মেইন বসটাকে সে জ্যান্ত রেখেছিল জেরা করার জন্য। কিন্তু ওই ইডিয়েটটা হঠাৎ এক দানবের রূপ নিল আর বিজলির মতো গতিতে ওখান থেকে চম্পট দিল। আর্ট যখন বলল সে দানবটার পিছু নেবে, আইরিনা আর জিনি কান্নাকাটি শুরু করল। ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে, আমরা টানেল থেকে বেরোবো কখন? আর তাদের দিকে এমনভাবে তাকালো যেন তারা দুনিয়ার সব থেকে বড় বলদ। তারপর সে হুট করে তার ফ্লাইট স্পেল চালু করে দিল। আইরিনা আর জিনি তো টাসকি খেয়ে ভাবছে, মানুষের শরীরে পাখির আপডেট কবে এলো রে ভাই? শহরে গিয়ে দেখে ওই শয়তানটা এক মেয়েকে জিম্মি করে তাণ্ডব চালাচ্ছে। লোকজন আতঙ্কে দিক বিদিক ছুটছে। আর্ট সেখানে বীরের মতো এন্ট্রি নিয়ে ঘোষণা দিল, ভয় পেও না, আমি সেই লেজেন্ডারি জাদুকরদের ছেলে, তোমাদের পিসফুল লাইফে আমি আচরও কাটতে দেব না। ব্যাস, পাবলিক একটু শান্ত হতেই আর্ট তার ইলিউশন ম্যাজিক দিয়ে জিম্মি মেয়েটাকে ছাড়িয়ে নিল। তারপর মারল তার স্পেশাল ফ্ল্যাশ অফ ব্যাবেল। এক ঝটকায় দানবটা ভাজি হয়ে ধুলোয় মিশে গেল। এই বীরত্বের পর তো আর্ট এলাকার লোকাল হিরো হয়ে গেল। আর এর সুবাদে ডাক পড়ল খোদ রাজদরবারে রানীর সাথে দেখা করতে। আইরিনারা খুশি হলেও আর্ট মনে মনে প্রমাদ গুনল, ধুর ছাই, আমি চাইছিলাম নুব সেজে থাকতে, আর এখন তো দেখি খোদ রানীর দরবারে ইন্টারভিউ দিতে হচ্ছে। কিন্তু সমস্যা হলো, আমাদের হিরো চাইলেও তার কুল ভাবটা ধরে রাখতে পারে না। রানীর সামনে যখন সে হাঁটু গেড়ে বসল, আইরিনা রানীকে সরাসরি নাম ধরে ডাকল, কি রে রোজি, কেমন আছিস? পুরো দরবার তো রানীর নাম ধরে ডাকার সাহস পায় কে? কিন্তু রানী রোজি হেসে বলল, আরে সমস্যা নেই, আইরিনা তো আমার জিগরি দোস্ত। এরপর রোজি রানীর নজর পড়ল আর্টের উপর। আর্ট ভাবছে কেমন অ্যাটিটিউড দেখাবে। অমনি রানী তাকে এক আজব অফার দিল, আর্ট, তুমি কি আমার রাজকীয় বাগানটা একটু ফার্টিলাইজ করে দেবে? পুরো দরবারে তখন পিন পতন নীরবতা। সবাই ভাবল রানী বোধহয় আর্টের সাথে একটা ক্রিম পাই সেশন চাইছে। কিছুক্ষণ পর রানী অট্টহাসি দিয়ে বলল, এপ্রিল ফুল, মজা করছিলাম রে। আর্ট হা ছেড়ে বাঁচল, কিন্তু রানী তাকে পেন্টাগন ক্লাস মেজের প্রমোশন দিয়ে দিল। আর্ট বিনীতভাবে সেটা রিজেক্ট করে বলল, মহামান্য, আমার প্রমোশন লাগবে না, বরং আমাদের একাডেমির ফান্ডটা একটু বাড়িয়ে দিন। আর্টের এই ভদ্র রূপ দেখে রানী তার উপর আরও বেশি ফিদা হয়ে গেল। সে ঘোষণা দিল, আর্ট আর আইরিনা দুজনেই পেন্টাগন স্ট্যাটাস পাবে, আর তাদের রানীর স্পেশাল ফোর্সে যোগ দিতে হবে। কয়েকদিন পর আর্টকে রাস্তাঘাটে এক মেয়ে প্রপোজ করল। আর্ট তাকে রিজেক্ট করতেই মেয়েটা পাগলামি শুরু করে আর আর্টের পিকল নিয়ে টানাটানি করতে চাইল। ভাগ্য ভালো যে আইরিনা ঠিক সময়ে এসে মেয়েটাকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দিল। কিন্তু আর্ট থ্যাংক ইউ বলতে গেলে আইরিনা রাগী চোখে তাকিয়ে গট গট করে চলে গেল। মেয়েরা যে কেন এত মুড সুইং করে আর্ট তা আজও বুঝল না। এদিকে হেডমাস্টার গোল্ডের অফিসে অন্য এক কাহিনী চলছে। হেডমাস্টার চাইছিলেন আর্ট যারা স্টুডেন্টদের ব্যাটেল ইভেন্টে জিতে একাডেমির ইনস্ট্রাক্টর হয়, কিন্তু বাকি টিচাররা একজন সাধারণ ছেলেকে এই পোস্টে নিতে রাজি না। তখন ইনস্ট্রাক্টর জেসিকা হেডমাস্টারকে বলল, স্যার, আপনি টেনশন নিয়েন না, আর্টকে রাজি করানোর দায়িত্ব আমার। আর্ট তার রুমে একা বসেছিল। এমন সময় জিনি রুমে ঢুকল। জিনি একদম নতুন কিছু পড়ে এসেছে আর্টকে ইমপ্রেস করতে, কিন্তু আমাদের হিরোর আইকিউ তো মাইনাস লেভেলে। সে জিনিকে দেখে রোমান্টিক কথা বলা তো দূরে থাক, উল্টো বলছে, এই পোশাকে তো তোমার ঠান্ডা লেগে যাবে। জিনি দমে যাওয়ার পাত্র না। সে হামাগুড়ি দিয়ে আর্টের কাছে গিয়ে ফিসফিস করে বলল যে তার একটু ভিটামিন ডি লাগবে। ওদিকে আমাদের জেলাস কুইন আইরিনা নিজের রুমে বসে ছটফট করছিল। সে ভাবল আর্টের ওপর রাগ করে থাকা ঠিক হচ্ছে না, তাই সেও একটা কিউট লঞ্জারি পরে আর্টের রুমে এলো প্যাচ আপ করতে। কিন্তু রুমে ঢুকে সে যা দেখল তাতে তার মাথা গরম হয়ে গেল। জিনি তখন আর্টের ওপর ঘোড়ার মতো শাওয়ার হয়ে আছে। রাগে আইরিনা একটা আস্ত ল্যাম্প ছুঁড়ে মারল আর্টের মুখে। জিনি তখন ভাব মারার জন্য আইরিনাকে বলল, তুই যদি এমন সারাদিন ঝগড়াটে বউয়ের মতো করিস তবে আর্ট কোনোদিন তোকে পাত্তা দেবে না। এটা শুনে আইরিনার ইগোতে লাগলো। সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। আর্ট এবার বিরক্ত হয়ে ধমক দিল, চুপ করো, যদি তোমরা এখনই মিল না হও। আর্টের হুমকি কাজ করল।
আইরিনা আর জিনি একে অপরের কাছে মাফ চাইল। ঠিক তখনই দরজা লাথি মেরে ঢুকলেন জেসিকা ম্যাডাম। তিনি এসে মেয়েদের উস্কানি দিলেন স্টুডেন্ট ব্যাটেল ইভেন্টে অংশ নিতে। তিনি বুঝিয়ে দিলেন আর্ট যদি তাদের ট্রেনিং দেয় আর তারা যদি ভালো খেলে তবেই আর্ট এই একাডেমির টিচার হতে পারবে। আর্ট তো অবাক, সে বলল, ম্যাডাম আমি টিচার হতে চাই না তো। কিন্তু জেসিকা ম্যাডাম ওরফে সুইট বার্নস ধমক দিয়ে তাকে থামিয়ে দিলেন। তিনি আইরিনাকে টোপ দিলেন, যদি আর্ট টিচার হয় তবে সেই টিচারদের ওই সুপার হট ইউনিফর্মটা পরবে। ব্যাস, দুই সুন্দরী এক কথায় রাজি। তারা ঠিক করল জান প্রাণ দিয়ে লড়বে যাতে আর্টকে ওই ড্রেসে দেখা যায়। টুর্নামেন্টের দিন দেখা গেল আর্টের বাবা মা আর মেয়ার ওল হাইড জাজ হিসাবে বসে আছে। আইরিনার ম্যাচ শুরু হতেই আর্ট মনে মনে দোয়া করছিল আইরিনা যেন হেরে যায়, কারণ সে তো আর টিচার হতে চায় না। কিন্তু আইরিনা যখন দেখল আর্ট তার দিকে তাকিয়ে আছে, সে ভাবল আর্ট তাকে চিয়ার করছে। ব্যাস, কনফিডেন্স 100 গুণ বেড়ে গেল। এক জম্পেশ ম্যাজিক শটে সে প্রতিপক্ষকে ভাজি করে দিল। জিনিও পিছিয়ে নেই, সেও একে একে সবাইকে হারিয়ে ফাইনালে উঠে গেল। এখন ফাইনাল লড়াই হবে আইরিনা বনাম জিনির। ওল হাইড তার মেয়ের কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়ল। কিন্তু ঠিক যখন ফাইনাল লড়াই শুরু হতে যাবে, দারুণ টুইস্ট, দর্শকদের মধ্যে বসে থাকা কিছু লোক হঠাৎ করে মুখোশ খুলে দানবে রূপ নিল। তারা পুরো এরিনা ভাঙচুর শুরু করল। লোকজন ভয়ে চিৎকার করছে। আর্ট আর দেরি না করে ময়দানে নামল। অলিভিয়া, জেসিকা আর বাকি বুড়ো জাদুকররাও তাকে ব্যাকআপ দিতে এগিয়ে এলো। মাঠের ভেতর তখন মরণপণ লড়াই চলছে। একটা বিশ্রী দানব জিনিকে মাটিতে চেপে ধরল, কিন্তু আইরিনা চট করে এসে ওটাকে খতম করে দিল। কিন্তু বিপদ একা আসে না, হঠাৎ এক বিশাল গোলেম তাদের সামনে উদয় হলো। আইরিনা আর জিনি মিলে অনেক চেষ্টা করল ওটাকে সরানোর, কিন্তু তাদের অ্যাটাক ওই পাথরের গায়ে আঁচড়ও কাটল না। ঠিক তখনই এন্ট্রি নিলেন আইরিনার বাবা মেয়ার ওল হাইড। তিনি খতরনাক উইন্ড ম্যাজিক দিয়ে আস্ত গোলেমটাকে আকাশে তুলে আছাড় মারলেন আর প্রেশার দিয়ে ওটাকে একদম চ্যাপ্টা করে দিলেন। আইরিনা তো খুশিতে বাকবাকুম, দেখলি জিনি আমার পাপা কতটা কুল। কিন্তু খুশির রেশ কাটতে না কাটতেই ঘটে গেল অঘটন। হঠাৎ জেসিকা ম্যাডাম পিছন থেকে এসে ওল হাইডের বুকের ভেতর হাত ঢুকিয়ে দিলেন। ওল হাইড জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আইরিনার তো আকাশ ভেঙে মাখায় পড়ল। জিনি চিৎকার করে জিজ্ঞেস করল, ম্যাডাম আপনি এমন কাজ কেন করলেন? জেসিকা তখন নিজের রক্তমাখা হাত চাটতে চাটতে আসল রূপ দেখালো। সে জানালো তার আসল নাম এলজার্ড। সে আসলে ড্র্যাগনদের রাজা বা রানী, আর সে এখানে এসেছে আইরিনাকে ধরে নিয়ে যেতে। এমন বিশ্বাসঘাতকতা দেখে জিনি রাগে ফেটে পড়ল। সে তার সবথেকে খাতারনাক স্পেল রেডি করে আইরিনাকে বলল, তুই পালা বোন, আমি একে থামাচ্ছি। কিন্তু এলজার্ড এক তুড়িতে জিনিকে ধুলোয় মিশিয়ে দিল। জিনিকে মরতে দেখে আইরিনা আর সহ্য করতে পারল না। সে এলজার্ডকে বলল, ঠিক আছে আমি তোমার সাথে যাব, শুধু আমার বন্ধুদের ছেড়ে দাও। এলজার্ড রাজি হয়ে গেল। সে তার বিশাল ডানা মেলে আইরিনাকে নিয়ে শোঁ করে উড়ে পালালো। কিছুক্ষণ পর ওল হাইডের জ্ঞান ফিরলে আর্ট তাকে ম্যাজিক দিয়ে হিল করা শুরু করল। আর্ট যখন জানল আইরিনাকে এলজার্ড নিয়ে গেছে, তখন পুরো এলাকায় শোকের ছায়া নেমে এলো। হেডমাস্টার গোল্ড জানালেন এই এলজার্ডই কয়েক বছর আগে রাজকীয় রাজধানী ধ্বংস করে দিয়েছিল। তার পাওয়ার নাকি অশুভ দেবতাদের সমান। সবাই যখন ভয়ে কাঁপছে, আর্ট তখন ঘোষণা দিল, আমি আইরিনাকে উদ্ধার করতে যাব। সবাই ভাবল ছেলেটা কি পাগল হলো নাকি, কিন্তু আর্ট তো আর বলতে পারে না যে সে আসলে কে। সে শুধু একটা কুল মুভ দিয়ে বলল, ট্রাস্ট মি ব্রো চাচোজ। তখন মেয়ার ওল হাইড আর্টকে রাজকীয় ট্রেজারিতে নিয়ে গিয়ে বললেন, তোমার যা লাগে এখান থেকে নাও, কোনো প্রশ্ন করো না। ওদিকে আর্ডের বাবা আর ওল হাইডের আলাপে বোঝা গেল আইরিনা আর আর্ডের ব্যাপারে কোনো এক গোপন সত্য আছে যা এখনও ফাঁস করা হয়নি। অন্যদিকে এলজার্ডের ডার্ক ম্যানশনে আইরিনাকে এক খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এলজার্ড তার কুবুদ্ধি ফাঁস করল। আইরিনার রক্ত ব্যবহার করে সে এক প্রাচীন ইভিল গডকে ফিরিয়ে আনবে। এলজার্ড জানালো সে এই দুনিয়াকে ঘৃণা করে, কারণ সবাই এখন বড্ড নরম হয়ে গেছে। আইরিনা মনে মনে ভাবল এই বুড়ি নির্ঘাত ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গোলাপ পায়নি, তাই আজ পাগল হয়ে গেছে। সে কনফিডেন্স নিয়ে বলল, আমার আর্ট ঠিকই আসবে আর তোরেই পাগলামি থামাবে। এলজার্ড তখন শয়তানি হাসি দিয়ে বলল, শোন মেয়ে, আর্ট যদি একবার তোর আসল গোপন কথা জেনে যায়, তবে সে তোকে বাঁচাতে না, বরং তোকে। এলজার্ড যখন আইরিনাকে বলল যে সে আসলে একটা দানব আর আর্ট তাকে ঘৃণা করবে, তখন আইরিনার মনে জমানো সব আশা ধুলোয় মিশে গেল। ওদিকে ক্যাপিটালে আমাদের হিরো আর্ট একদম রেডি তার মিশন আইরিনা রেস্কিউয়ের জন্য। সে যখন বের হতে যাবে, অমনি জিনি এসে হাজির। আর্ট জানতো জিনি এখন প্যানপ্যানানি শুরু করবে যে সেও সাথে যেতে চায়, তাই আর্ট একটু রুড হয়েই বলল, শোন জিনি,
তুই বরং রান্নাঘরে গিয়ে আমার জন্য একটা স্যান্ডউইচ বানা, তুই ওটা শেষ করার আগেই আমি আইরিনাকে নিয়ে ফিরব। জিনি কাঁদতে শুরু করলো, আর আমাদের হিরো পিস আউট হো বলে ওড়ামারি দিয়ে আকাশপথে হাওয়া হয়ে গেল। ওদিকে এলজার্ডের প্রাসাদে ওই শয়তান দানবটা আইরিনার সাথে নোংরামি শুরু করলো, এমন সব কাজ যা তোমরা সিঙ্গেল লুজাররা স্বপ্নেও পাবে না। কিন্তু হঠাৎ বুম, দানবটা আগুনের গোলায় ভস্মীভূত হয়ে গেল। সেকেন্ডের মধ্যে আকাশ থেকে নামলো আমাদের হিরো আর্ড। সে এলজার্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোকে আর তোর এই কদাকার চামাচদের আমি দুনিয়া থেকে ডিলিট করে দেব। আর্ড একসাথে 9টা স্প্যাম মারল, সব দানব এক ঝটকায় সাফ। তারপর সে আইরিনাকে মুক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু ড্র্যাগন কুইন এলজার্ড তো ক্ষেপে লাল, সে চিৎকার করে আর্টকে একটা সিক্রেট ফাঁস করে দিল। আরে বলদ, তুই যাকে জড়িয়ে ধরে আছিস ও তো আসলে একটা দানব। দারুণ টুইস্ট, জানা গেল আইরিনা আসলে লাভিল বংশের মেয়ে, যে হলো এই দুনিয়ার অশুভ দেবতাদের বংশধর। ওদিকে মেয়ারের কথা থেকে জানা গেল ডেমন লর্ড বার্ভাটস যখন ওই শয়তান দেবতাদের হারিয়েছিল, তখন থেকে মানুষ এদের বংশধরদের উপর অত্যাচার শুরু করে। তাই মেয়ার আইরিনাকে একটা সাধারণ ছোটবেলা দেওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। এলজার্ড ভেবেছিল আইরিনার পরিচয় জানলে আর্ট তাকে ছেড়ে পালাবে, কিন্তু আর্ট উল্টো আইরিনাকে আরও শক্ত করে ধরে বলল, সে অশুভ দেবতার বংশধর হোক আর স্বয়ং শয়তান হোক, আমার তাতে কিছু যায় আসে না। আইরিনা আমার কাছে ঝড়ের পরের এক চিলটে রোদ। আইরিনা তো অবাক, সে ভাবতেই পারেনি আর্ট তাকে এভাবে অ্যাকসেপ্ট করবে। আর্ট এবার রাগে ফেটে গেল এলজার্ডের ওপর। আমার আইরিনাকে দানব বলার সাহস হয় কি করে তোর? সে এলজার্ডকে এক ঘুষি মেরে আকাশে পাঠিয়ে দিল। কিন্তু লড়াই কি এত সহজে শেষ হয়? আকাশের মেঘ সরিয়ে এলজার্ড এক বিশাল ড্র্যাগনের রূপ নিল। আর্ট সাথে সাথে একটা প্লাজমা ব্যারিয়ার বানিয়ে আইরিনাকে তার ভিতরে রাখল আর বলল, তুমি চোখ বন্ধ করো, আমি এই ফালতু ড্র্যাগনটাকে সাইজ করে আসছি। আর্ট এবার তার পুরনো জেনারেল লিডিয়ার আত্মাকে ডেকে পাঠালো আর তাকে এক খতরনাক তলোয়ারে বদলে দিল। আকাশপথে শুরু হলো মরণপন্ন যুদ্ধ। এলজার্ড হাসতে হাসতে বলল, আকাশে ড্র্যাগনকে হারাবে এমন সাধ্যকার? কিন্তু আর্ট তার আলফা কোড অ্যাক্টিভেট করল। শেষ আঘাত করার ঠিক আগে এলজার্ড একটা অভিশাপ দিয়ে গেল, আর্ট মনে রাখিস, একদিন এই আইরিনাই তোকে ঘৃণা করবে তোর এই দানবীয় শক্তির জন্য। এলজার্ডের ওই মরণ অভিশাপ শুনে আর্ড এক মুহূর্তের জন্য জমে গেল। আমি কি সত্যিই একা হয়ে মরব? তার পুরনো স্মৃতিগুলো তাকে আঁকড়ে ধরল। কিন্তু তখনই আইরিনা চিল্লিয়ে বলল, আর্ড, তুমি এখন আর একা নও, ওকে খতম করো। ব্যাস, আমাদের হিরোর হুঁশ ফিরল। তার আলফা কোড 100% হতেই সে এমন এক অ্যাটাক দিল যে এলজার্ড আর তার নিচের মাটি সব ধুলোয় মিশে গেল। ভাই, এটা তো পাগলামি। লড়াই শেষে আর্ড তার জেনারেল লিডিয়ার আত্মাকে নিজের ভেতরে ফিরে যেতে বলল। তারপর সে আইরিনার সামনে গিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল, এখনও কি আমার বন্ধু থাকবে তো? আইরিনা হাসি মুখে হ্যাঁ বলল। মনে মনে সে বড্ড ভয় পাচ্ছিল। সে ভাবল, আর্ট তো জাদুর দুনিয়ার গোজো সাতরু, আর সে নিজে অনেক দুর্বল। তাই আইরিনা মনে মনে শপথ করল সেও অনেক শক্তিশালী হবে, যাতে আর্ডের পাশে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। ওদিকে এক গভীর ডানজেনে আমাদের নতুন ক্যারেক্টার সিলফি এক বিশাল দানবকে হারিয়ে তার 3 বছরের ট্রেনিং শেষ করল। খুশিতে সে বগল তুলে শুকতে গিয়ে দেখল, ওরে বাবারে, গায়ের গন্ধে তো মরা মানুষ বেঁচে উঠবে। সে বনের বাইরে এসে দেখল পুরো দুনিয়া পাল্টে গেছে। তখনই এক রহস্যময় মুখোশধারী লোক তাকে বলল, সিলফি ম্যাডাম, আপনার 3 বছরের ট্রেনিং আসলে দুনিয়ার হিসাবে 300 বছর ছিল। সিলফি ভাব নিল যে সেটা আগে থেকেই জানত। লোকটা জানালো সে এককালে ডেমন লর্ড বার্ভাটসকে সার্ভ করত। সিলফি তো অবাক, কারণ তার বড় বোন লিডিয়াও ছিল ডেমন লর্ডসের চেলা। যখন সে শুনল বার্ভাটস মারা গেছে, তখন সে শোকে পাথর হয়ে গেল। কিন্তু লোকটা ফিসফিস করে বলল, আরে বস, মরেনি, সে এখন আর্ড নামে নতুন জন্ম নিয়েছে আর শান্তিতে দিন কাটাচ্ছে। এটা শুনে সিলফি রেগে আগুন। আমি এখানে কসরত করে গন্ধ ছোটাচ্ছি আর সে রিইনকার্নেট হয়ে আয়েশ করছে। দাঁড়া, আমি তোর জীবন অস্থির করতে আসছি। কাট টু একাডেমি। হেডমাস্টার গোল্ড এসে আবারও নতুন একটা ইভেন্টের কথা শোনালো। আর্ডরা বুঝে গেল এই টাকলু আসলে ফরেনারদের থেকে ডোনেশন নিয়ে তুর্কিতে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চায়। গোল্ড জানালো এবার 100 বছর পূর্তি উপলক্ষে একটা নাটক হবে। আইরিনা তো খুশিতে বাগবাগুম। কিন্তু নাটকের আনন্দ মাটি করতে এক উটকো চিঠি এলো। লার্স অ্যালগল নামের এক সাইকো মানুষের চামড়া দিয়ে তৈরি চিঠিতে হুমকি দিল এই নাটক বন্ধ করতে। গোল্ড তখন আর্টকে তেল মারা শুরু করল, বাবা আর্ট, তুমি ছাড়ার কে আছে যে আমাদের বাঁচাবে? তুমি একটু টহল দাও না। আইরিনা আর্টের হয়ে কথা দিয়ে দিল। আর্ট বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু আমার সাথে কিছু ভালো ফাইটার দিন ব্যাকআপের জন্য। গোল্ড দাঁত বের করে হেসে বলল, আরে টেনশন নিও না। অলিভিয়া ম্যাডাম যখন ব্যাকআপ টিমের দায়িত্ব নিলেন, আর্ডের তো তখন ঘাম ছুটে গেল। সে জানেই সুন্দরী ম্যাডাম তার হাড়ির খবর বের করার জন্য ওত পেতে আছে। পরদিন ক্লাসে আর্ট যখন জিনি আর আইরিনার সাথে চিল করছিল,
ঠিক তখনই দরজার লাথি মেরে ক্লাসে ঢুকলো আমাদের সেই পচা পেঁয়াজ সিলফি। সে হন্যে হয়ে কাউকে খুঁজছিল। আর্ট তাকে দেখা মাত্রই প্যানিক মোডে চলে গেল। কিন্তু অলিভিয়া ম্যাডাম এক থাপ্পড় দিয়ে সিলফিকে ঠান্ডা করে দিয়ে বললেন, তোর দেখি এখনও বুদ্ধি বাড়ল না। সিলফি যখন দেখল আর্ট তার কথায় সায় দিচ্ছে, সে সাথে সাথে চিনে ফেলল, আরে তুই তো সেই আর্ট, তুই কেন ডেমন লর্ড ছাড়ার দায়িত্ব ছেড়ে এখানে লুকিয়ে আছিস, জবাব দে। পুরো ক্লাস তো টাসকি খেয়ে গেল। আর্ট আমতা আমতা করে বলল, আরে বোন, তোর নির্ঘাত ভুল হচ্ছে। কিন্তু সিলফি নাছোড়বান্দা, সে বলল তার কাছে পাকা প্রমাণ আছে। অলিভিয়া ম্যাডামও সুযোগ পেয়ে বললেন, কই দেখি কি প্রমাণ, বের কর। ওদিকে জিনি আর আইরিনা নিজেদের মধ্যে ফিসফাস করছে, তা যা বলেছিস, আর যেভাবে দানব পেটায় ও ডেমন লর্ড না হয়ে যাই না। সিলফি এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল, চল কুস্তি খেলি, তুই যদি হারিস তবে সত্যি কথা বলতে হবে। আইরিনা এবার সিলফির বেয়াদবি দেখে মেজাজ হারিয়ে বলল, এই পিচ্ছি, অনেক হয়েছে, এবার ভাগ। সিলফি যখন আইরিনাকে দেখল, তার বড় বোন লিডিয়ার কথা মনে পড়ে গেল। সে লজ্জা পেয়ে আইরিনাকে জিজ্ঞেস করল, তুমি এই লুজারের সাথে ঘুরছ কেন? আইরিনা প্রাউডলি বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড। তখন সিলফি পটল হয়ে বলল, তাহলে আমার সাথেও ফ্রেন্ডশিপ করবা? আইরিনা এক কথায় বলে দিল, না। দারুণ টুইস্ট। ফ্রেন্ডশিপ রিজেক্ট হয়ে সিলফি এবার রাগে আর্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল। অলিভিয়া ম্যাডামও মনে মনে হাসলেন, কারণ সিলফিকে দিয়ে তিনি আর্ডের আসল ক্ষমতা পরীক্ষা করতে পারবেন। আর্ট ভাবল, ইজ্জত বাঁচাতে হলে ইচ্ছা করে হারতে হবে। কিন্তু সিলফি যখন তাকে উইক বলে গালি দিল, আর্ডের ইগোতে লাগল। মাঠে ফাইট শুরু হতেই সিলফি সুপার স্পিডে অ্যাটাক করা শুরু করল। আর্ট যখন তাকে তুড়ি মেরে হারিয়ে দিল, অলিভিয়া তাকে বিজয়ী ঘোষণা করলেন। সিলফি অপমানে পাগল হয়ে তার সবথেকে খতরনাক তলোয়ার ডিমাইস আর্গাস বের করল। আর্ট তাকে বারবার নিষেধ করল ওটা ব্যবহার না করতে, কিন্তু সে শুনল না। তলোয়ার ঘোরাতেই পুরো এলাকা বেগুনি বিষাক্ত কুয়াশায় ঢেকে গেল। সব স্টুডেন্ট বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়ে গেল। অলিভিয়া ম্যাডাম দৌড়ে এসে সিলফিকে থামালেন আর ঝাড়ি দিয়ে বললেন, তোর বোন লিডিয়া এটা দেখলে বড্ড কষ্ট পেত। সিলফি কেঁদে দিয়ে বলল, আমি যা করেছে ডেমন লর্ড বারবাটোস তার চেয়ে অনেক বড় অপরাধী। আর চুপ থাকলেও আইরিনা সিলফির মাথায় এক গাট্টা মেরে বলল, আশেপাশের মানুষের ক্ষতি করে যে ক্ষমতা দেখাস সেটা কোনো কাজের না। আইরিনার এই কথায় সিলফির আবাও তার বড় বোনের কথা মনে পড়ে গেল। সে হাউমাউ করে কাঁদতে শুরু করলে আইরিনা বড় বোনের মতো তাকে আদর করে শান্ত করল। আর যখন নাটকের প্ল্যান করছিল, তখনই বাইরে সিলফির চিল্লানি শোনা গেল। সে আর তার গার্লস গ্যাং দৌড়ে গিয়ে দেখে সিলফি কয়েকজন বড়লোকের পোলারে ধুয়ে দিচ্ছে, কারণ তারা তাদের ক্লাসকে নিয়ে ঠাট্টা করছিল। ঝগড়া বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে সিলফি আর আইরিনা চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই ইভেন্টে যে ক্লাস টপ প্রাইজ জিতবে তারাই হবে সেমিস্টারের সেরা এলিট ক্লাস। চ্যালেঞ্জ তো নেওয়া হলো, কিন্তু জিতবে কিভাবে? আর্ট তখন ক্লাসের সবাইকে বলল, এমন কিছু করতে যা পাবলিককে চুম্বকের মতো টানবে। জিনি দেরি না করে আইডিয়া দিল, বস, আমরা একটা মেইড ক্যাফে খুলব, মডেলদের মতো ড্রেস পরে কাস্টমারদের সার্ভ করবে। ভাইরে ভাই, এই আইডিয়া শুনে কারোরই আর কোনো আপত্তি থাকল না। আর্ট তো মনে মনে মহাখুশি। সে জিনিকেই ড্রেস বানানোর দায়িত্ব দিয়ে দিল। ওদিকে সেই রহস্যময় মুখোশধারী লোকটা দূর থেকে আর্টের ওপর নজর রাখছে আর তাকে ডোবানোর ফোন দিয়ে আসছে। ইভেন্টের দিন আর্ট আর আইরিনা মিলে টহল দিচ্ছিল। আর্ট নিজেকে বোঝাচ্ছিল যে সে বেশ ভালো ডিউটি করছে। অমনি দূরে এক বিশাল বিস্ফোরণ হলো। তারা দৌড়ে গিয়ে দেখে সিলফি এক বয়স্ক মুরব্বীকে তলোয়ার ঠেকিয়ে দানব বলে গালি দিচ্ছে। আর্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পাগলি, তলোয়ার নামা, উনি তো মানুষ। কিন্তু সিলফি নাছোড়বান্দা, তার দাবি এই লোকের ভেতর শয়তানি কিছু আছে। ঠিক তখনই অলিভিয়া ম্যাডাম এন্ট্রি নিয়ে সিলফিকে এক ধমক দিলেন। তিনি জানালেন ওই মুরব্বী ওনার চেনা এবং উনি একটা বার্গারের দোকানে কাজ করেন। সিলফি তো লজ্জায় শেষ। অলিভিয়া ম্যাডাম রেগে গিয়ে সিলফিকে ডিউটি থেকে ফায়ার করে দিলেন। এরপর আইরিনা পার্কে একটা বিশাল গাছ দেখে বলল, এই গাছটা দেখলে আমার কেন যেন অদ্ভুত লাগে। আর তখন তাকে শোনালো লেজেন্ডারি সোর্ড কিংয়ের গল্প, যে নাকি এই গাছের নিচে কিছু একটা পুঁতে রেখেছিল। অলিভিয়া ম্যাডামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি রহস্যময়ভাবে এড়িয়ে গেলেন। তবে তিনি জানালেন সামনে একটা সোর্ড কিং টুর্নামেন্ট হতে যাচ্ছে আর তিনি সেখানে লড়বেন। আর তো মহা উৎসাহে বলল, ম্যাডাম, আপনিই তো জিতবেন। কিন্তু অলিভিয়া শয়তানি হাসি দিয়ে বললেন, আরে পাগলা, জিতব তো আমি, কিন্তু তোকেও লড়তে হবে। আর্ট তো আকাশ থেকে পড়ল। সে চিল করতে চায় আর ম্যাডাম তাকে জোর করে পিছে নামিয়ে দিচ্ছেন। আর্ট যখন তার ক্লাসের মেইড ক্যাফে দেখতে গেল, সেখানে গিয়ে দেখে আবারও সিলফি তলোয়ার উঁচিয়ে এক ছেলের পেছনে লেগেছে। আর জিজ্ঞেস করল, এখন আবার কার উপর খড়গ নামালি? সিলফি বলল, এই ছেলেটা আমার শরীরে অসভ্যভাবে টাচ করতে চেয়েছিল। আর্ট দেরি না করে ওই ইফটিজারকে এক তুড়িতে জেলখানায় পাঠিয়ে দিল। ঠিক তখনই জিনি এসে আর্টকে মেইড ক্যাফেতে ইনভাইট করল।
জিনিস সেই খতরনাক চোখের চাহানি দেখে আর মা করতে পারল না। ভেতরে ঢুকতেই একদল মেইট তাকে ঘিরে ধরল, পুরো হারেম প্রিন্স ভাইব। আর যখন টেনশনে ফেটে পড়ার অবস্থা, ঠিক তখনই আমাদের জেলাস কুইন আইরিনা হাজির। আইরিনা এসেই আর্টকে ঝাড়ি মারল, এইসব মেয়েদের সাথে কি ফষ্টানষ্টি করছিস? জিনি পাল্টা জবাব দিল, আর্টকে এনজয় করতে দাও না বাপু। আইরিনা রাগ করে নিজেই একটা মেইড কস্টিউম পরে চলে এলো। সে চিল্লিয়ে বলল, আজ থেকে আমিই আর্টকে সার্ভ করব। হঠাৎ অ্যানাউন্স হলো টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, আর বিজয়ী পাবে সেই পবিত্র তলোয়ার ভাল্ট গালগুলিস। সিলফি যখন শুনল এই টুর্নামেন্টের পুরস্কার সেই তলোয়ার যা লিডিয়া আপু ব্যবহার করত, তখন সে খুশিতে পাগল হয়ে গেল। তাকে দেখে জিনি আর আইরিনাও ভাবল, আরে তলোয়ার যুদ্ধে যদি আর্ডের নজর পাওয়া যায় তবে আমরাও লড়ব। টুর্নামেন্ট শুরু হলো পরের দিন। মাঠের অবস্থা তো ভয়ানক। আইরিনা আর সিলফি একদম তুড়ি মেরে প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে ধুয়ে দিল। অলিভিয়া ম্যাডাম তো আরও খতরনাক। ওনার অরা দেখেই প্রতিপক্ষ ভয়ের চোটে রিং থেকে দৌড়ে পালালো। আর্ডও তার প্রথম ম্যাচ জিতে গেল, কিন্তু সে মনে মনে এক মহা ফন্দি আঁটছে, ভাই ফাইনালে আমাকে হারতেই হবে, না হলে এই অলিভিয়া নির্ঘাত আমার কলার চেপে ধরে বলবে আমিই সেই ডেমন লর্ড। এরপর মাঠে নামল জিনি। তার সামনে এক বিশাল চেহারার সিনিয়রের পাল্লায় পড়ে বেচারি শুরুতেই মার খাওয়া শুরু করল। জিনি যখন ঘাবড়ে গিয়ে হার মানতে যাবে, ঠিক তখনই গ্যালারি থেকে আর্ড চিল্লিয়ে বলল, জিনি উঠে দাঁড়াও, ভয় পেলে চলবে না, একদম চোখে চোখ রেখে লড়ো। আর্ডের এই একচিলতে মোটিভেশন জিনির ভেতরে যেন আগুন জ্বালিয়ে দিল। সে জম্পেশ এক মারে ওই অহংকারী সিনিয়রের ঘাড় মোটকে দিয়ে জয় ছিনিয়ে আনল। জয় পাওয়ার পর জিনি দৌড়ে এসে আর্ডকে থ্যাংক ইউ দিল। আইরিনা আশেপাশে নেই দেখে জিনি সুযোগ বুঝে একটা পোস্টার বের করল, আর্ড, মিস্টার অ্যান্ড মিস বিউটি কন্টেস্ট শুরু হচ্ছে, চলো আমরা দুজনে মিলে পার্টিসিপেট করি। আর্ড প্রথমে ডিউটির বাহানা দিয়ে সটকে পড়তে চেয়েছিল, কিন্তু জিনি পটিয়ে ফেলল, আরে বস, ওখানে কত মানুষ আসবে, ওখানে গেলেই তো ভালো পেট্রোলিং হবে। আর্ড ভিড়ের মধ্যে যখন কড়া নজর রাখছিল, হঠাৎ সে এক বিশাল জিনিস দেখে থমকে দাঁড়ালো। আরে এ তো স্পেন্সার, কিন্তু চেনার উপায় নেই। সিক্স প্যাকওয়ালা স্পেন্সার এখন ডিপ্রেশনে পড়ে চর্বির পাহাড় হয়ে গেছে। আর্ট জিজ্ঞেস করল, কিরে ভাই, তোর এই হাল কেন? স্পেন্সার তখন স্যাড স্টোরি শোনালো। আর্ডের কাছে বেইজ্জত হওয়ার পর সে এখন সারাদিন শুয়ে শুয়ে চিপস চিবোয় আর সুন্দরীদের দেখে গুণ করে সময় কাটায়। স্পেন্সার তখন তার মনের গোপন কথা শেয়ার করল। আসলে জিনির ফ্যামিলি তাদের বাড়িতে কাজ করত। সে জিনিকে মোটিভেট করার জন্য কড়া কথা বলতো, যাকে বলে টাফ লাভ, কিন্তু তার বাবা তাকে শিখিয়েছিল চাকরদের সাথে কুকুরের মতো ব্যবহার করতে। স্পেন্সার স্বীকার করল যে সে আসলে জিনিকে পছন্দ করত, কিন্তু তার ব্যবহারে সব ঘেটে গেছে। সে আর্টকে থ্যাংক ইউ দিল, কারণ আর্টই জিনিকে একটা হিরে বানিয়ে দিয়েছে। আর্ট তাকে সান্ত্বনা দিয়ে বলল, নিজেকে ঘৃণা করা বন্ধ কর, যা করেছিস তার জন্য জিনির কাছে মাফ চেয়ে নে। স্পেন্সারের সাথে কথা বলে আর্ডেরও লিডিয়ার কথা মনে পড়ে গেল। সে ভাবল সিলফিকেও কোনো একদিন সব সত্যি বলতে হবে। এরপর বিউটি কন্টেস্টের রেজাল্ট দিল। আর কে জিতেছে? অবশ্যই আমাদের আর্ড আর জিনি। আর্ড ট্রফিটা নিয়ে এমন ভাব নিল যেন সে মেকআপ করে র্যাম্পে হেঁটেছে। জিনি তো খুশিতে আত্মহারা। সে আর্ডকে বলল, বস, আমি কোনোদিন ভাবিনি আমি কোনো প্রতিযোগিতায় জিতব। আর্ড তখন দরাজ গলায় বলল, তুমি নিজেকে নিয়ে গর্ব করো জিনি, তুমি সত্যিই একজন লাবণ্যময়ী নারী। আর্ডের এই কথা শুনে জিনির তো ভেতরে অন্যরকম ফিলিংস শুরু হয়ে গেল। সে ভাবল আর্ডের জন্যই সে নিজেকে ভালোবাসতে শিখেছে। কিন্তু মেড ক্যাফেতে ফিরতেই তারা দেখল জিনির জন্য একদল সিম্প লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে আইরিনা যখন দেখল জিনি ট্রফি জিতেছে, সে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কান্নাকাটি শুরু করল, আমি কেন এই কন্টেস্টে নামলাম না, আমি কেন নামলাম না। 2 ঘন্টা পর শুরু হলো সেই মহাযুদ্ধ, তলোয়ার যুদ্ধের ফাইনাল রাউন্ড। একদিকে আমাদের আগুন অলিভিয়া ম্যাডাম, আর অন্যদিকে ছদ্মবেশী আর্ড। অলিভিয়া বাঘিনীর মতো গর্জন করে তলোয়ার নিয়ে তেড়ে এলো। আর্ড ভাবল, ভাই কোনো মতে একটা ঢাল বানিয়ে নিজেকে বাঁচাই, কিন্তু হিতে বিপরীত। তার বানানো প্লাজমা ওয়ালটা এতই পাওয়ারফুল ছিল যে অলিভিয়া ম্যাডাম সোজা ধাক্কা খেয়ে চাঁদে যাওয়ার টিকিট কেটে ফেললেন। অলিভিয়াকে এভাবে ছিটকে ফেলার অপরাধে আর্টকে ডিসকোয়ালিফাই করা হলো। এরপর নামল আইরিনা আর জিনি। জিনি হুঙ্কার দিল, চেটিয়া দখল করতে চায়, তার কাছে আমি হারব না। কিন্তু বড় বড় বলি বললেও লাভ হলো না। আইরিনার কাছে জিনি কুপোকাত। আইরিনা বিজয়ীর বেশে বলল, মনে রাখিস, আর্ডের পাশে শুধু এই আইরিনাই মানায়। কয়েক ঘন্টা পর শুরু হলো সেই বহু প্রতীক্ষিত নাটক। ব্যাকস্টেজে সবার বুক দুরুদুরু। জিনি একটা ছোট চরিত্রে অভিনয় করেও টেনশনে কাঁপছে।
ওদিকে আইরিনার অবস্থা আরও খারাপ। সে করছে লিডিয়ার রোল, নাটকের মেইন পার্ট। আইরিনা যখন তোতলামি শুরু করল, আর্ট তাকে রিজ মারার চেষ্টা করল। আরে পাগলি, তোমার এই রূপ দেখেই তো পাবলিক ফিদা হয়ে যাবে। কিন্তু কাজ হলো না। আর্ট বুঝল আজকের কপালে শনি আছে। নাটক শুরু হতেই আর্ট ডেমন লর্ড বারভাটস সেজে স্টেজে এলো। প্রতিটা ডায়লগ বলার সময় সে নিজেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে গেল সেই ৩০০ বছর আগের আসল ঘটনাটা। সেদিন অশুভ দেবতার দুর্গের সামনে লিডিয়ার সাথে ছিল ছোট্ট সিলফি। সেও যুদ্ধে যেতে চেয়েছিল, কিন্তু লিডিয়া তাকে অপয়া আর অযোগ্য বলে ধমক দিয়ে আটকে রেখেছিল। সেই রাতে সিলফি বারভাটসকে জিজ্ঞেস করেছিল, বস, আপনিও কি আমাকে ফালতু ভাবেন? আপু কেন আমাকে কোনো মিশনে নেয় না? বারভাটস তখন তাকে বুঝিয়েছিল যে লিডিয়া তাকে ছোট ভাবে না, বরং তার জীবনের উত্তরাধিকারী হিসেবে সিলফিকে বাঁচিয়ে রাখতে চায়। বারভাটস তাকে অনুমতি দিয়েছিল নিজের মতো কিছু করার। সিলফি তো খুশিতে বারভাটসকে জড়িয়ে ধরল, আর বারভাটস মনে মনে ভাবল, লিডিয়া যদি জানতে পারে আমি সিলফিকে পারমিশন দিয়েছি, তবে সে আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। পরের দিন যখন অশুভ দেবতা তার খতরনাক তলোয়ার নিয়ে বারভাটসকে কাটতে এলো, অমনি বুম! এক ল্যান্ডমাইন ফেটে দেবতার চেহারা পাল্টে গেল। এরপর একের পর এক ল্যান্ডমাইন ব্লাস্টে শয়তানদের পুরো সৈন্যদল ভাজা ভাজা হয়ে গেল। দেবতা মরল ঠিকই, কিন্তু লিডিয়ার এক কোপে তার ভবলীলা সাঙ্গ হল। লড়াই শেষে সিলফি বুক ফুলিয়ে বলল, দেখলে বস, সব ট্র্যাপ আমার সেট করা ছিল। বারভাটস যখন বাকি ল্যান্ডমাইনগুলো ডিঅ্যাক্টিভেট করতে বলল, সিলফি দাঁত বের করে বলল, বস, বাকিগুলো কোথায় পুঁতেছি তা তো আমিও জানি না। ব্যাস, বারভাটস মেজাজ হারিয়ে সিলফিকে একটা পাঞ্চ মারল। সিলফি কাঁদতে কাঁদতে নালিশ করল, আর বারভাটস ধমক দিয়ে বলল, শোন মেয়ে, ভাগ্য ভালো যে তোকে আমি অলিভিয়া ট্রেনিং ক্যাম্পে পাঠাইনি, পাঠালে বুঝতি মজা। ঠিক তখনই লিডিয়া এসে বারভাটসকে শান্ত করে বলল, বাদ দাও না ভাই, এই সিলফির পাগলামির কারণেই তো আজ আমরা সবাই অক্ষত অবস্থায় ফিরেছি। অতীতের স্মৃতিতে সিলফি অবাক হয়ে গিয়েছিল যে তার আপু তার পক্ষ নিচ্ছে, কিন্তু বর্তমানে নাটকের পর সিলফি লিডিয়ার অভাবটা বড্ড বেশি অনুভব করছিল। হঠাৎ সে সাদা চুলের এক রহস্যময়ী মহিলাকে দেখে লিডিয়া ভেবে তার পিছু নিল, কিন্তু কাছে গিয়ে দেখল, আরে ধুর, এ তো জাস্ট লিডিয়ার মতো দেখতে এক সুন্দরী মাত্র। ঠিক তখনই সেই মুখোশধারী লোকটা আবারও উদয় হলো, আর সিলফিকে ফুসলিয়ে নিজের সাথে নিয়ে গেল। পরদিন রিংয়ে এক অভাবনীয় ঘটনা ঘটল। সিলফি জাস্ট এক ঘুষিতে আইরিনাকে হারিয়ে দিল। সবার তো চোখ চড়ক গাছ। এরপর রাতে সেই লিজেন্ডারি গাছের নিচে সিলফি আর্টকে ডেকে পাঠালো। আইরিনা আর যিনি ঝোপের আড়ালে লুকিয়ে ভাবছে আজ বুঝি সিলফি তার মনের কথা আর্টকে বলে দেবে। কিন্তু আর্ট যখন সেখানে পৌঁছালো, সিলফি রোম্যান্টিক কথা বলা তো দূরের থাক, সরাসরি বলল, আজ তোকে আমি খতম করব। ভাই, এটা তো পাগলামি। সিলফির হাতে থাকা সেই পবিত্র তলোয়ার ওয়ার্ল্ড গালগুলিস তখন আগুনের মতো জ্বলছে। সিলফি জানালো, এই তলোয়ারটা আসলে কোনো নকল নয়, এটা তার আপু লিডিয়ার আসল তলোয়ার, যা এই গাছের নিচে পুঁতে রাখা হয়েছিল। সিলফি এবার তার অন্য তলোয়ার ডিমাইস আর্গাসও বের করল। দুই তলোয়ারের পাওয়ার কম্বাইন করে সে আর্ডের উপর পাগলের মতো হামলা শুরু করল। আসল কাহিনী হল, ওই মুখোশধারী শয়তানটা সিলফিকে ব্রেন ওয়াশ করেছে। সিলফি প্রথমে বিশ্বাস করেনি যে আরডি ডেমন লর্ড, কিন্তু লোকটা তাকে অতীতের এক টুকরো স্মৃতি দেখালো, যেখানে দেখা যাচ্ছে বারভাটস স্বয়ং লিডিয়াকে খতম করছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সিলফি ট্রমাটাইজড হয়ে গেল। তার মাথায় এখন একটাই চিন্তা, প্রতিশোধ। বর্তমানে সিলফি আর্টকে কোপ দিয়ে ভাবল সে লিডিয়া আপুর প্রতিশোধ নিয়েছে, কিন্তু তার মনে শান্তি এলো না, বরং সে পুরো দুনিয়া ধ্বংস করার পাগলামি শুরু করল। আইরিনা আর যিনি তাকে থামাতে এলেও সিলফি তাদের তুড়ি মেরে উড়িয়ে দিল। ঠিক তখনই ধোয়া সরিয়ে আর্ট তার আসল রূপে, অর্থাৎ ডেমন লর্ড বারভাটস হয়ে সামনে এলো। সিলফি তো রাগে অন্ধ হয়ে গেল। আর্ট তাকে বাঁচাতে ক্যান্সেলেশন ম্যাজিক ব্যবহার করল, কিন্তু সিলফির ওপর থেকে ব্রেন ওয়াশের প্রভাব কাটল না। বাধ্য হয়ে আর্ট ঠিক করল সিলফিকে সে চিরতরে ডিলিট করে দেবে, যাতে সে অন্তত একজন বীর হিসেবে সবার মনে থাকে, কোনো পাগলাটে ভিলেন হিসেবে নয়। আর্ট যখন শেষ আঘাতটা করতে যাবে, হঠাৎ সিলফি আর্টের শরীরের ভিতর থেকে তার আপু লিডিয়ার গলার আওয়াজ শুনতে পেল। সিলফি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ঠিক তখনই সেই মুখোশধারী শয়তানটা এন্ট্রি নিয়ে সিলফিকে এক লাথি দিয়ে সরিয়ে দিল আর বলল, তুই আস্ত একটা ফালতু। আর্ট বুঝে গেল এই লোকটাই সব নষ্টের গোড়া। সে গর্জন করে জিজ্ঞেস করল, তোর মতলবটা কি রে শয়তান? লোকটা কোনো উত্তর না দিয়ে সেই মুখোশধারী লোকটা যখন ভাবল সে রাজধানী ধ্বংস করে দেবে, ঠিক তখনই তাকে এক খাতারনাক ইলেকট্রিক শক খেতে হলো।
আর্ট তখন ডন স্টাইলে একটা জ্ঞান দিল, বেটা, পবিত্র তলোয়ার তার মালিক নিজেই বেছে নেয়। এরপর তলোয়ারের আসল পাওয়ার দেখিয়ে এক নিমেষেই লোকটাকে খতম করে দিল আর্ট। কিন্তু লোকটার শুধু মুখোশ পড়ে থাকতে দেখে আর্ট বুঝল গেম এখনও শেষ হয়নি। সিলফির যখন জ্ঞান ফিরল তখন লিডিয়ার আত্মা সেখান থেকে উদয় হল। লিডিয়া সিলফিকে বুঝিয়ে বলল আর্টকে দোষ না দিতে আর মন দিয়ে বেঁচে থাকতে, যাতে আবার দেখা হয়। এরপর শুরু হলো নতুন অ্যাডভেঞ্চার। কয়েকদিন পর আর্ট তার সুন্দরীদের নিয়ে স্কুল ট্রিপে যাচ্ছিল। গাড়ির ভিতর তারা উনো খেলছিল, আর আমাদের জিনি বেচারি বারবার হেরে গিয়ে কান্নাকাটি শুরু করল। হঠাৎ গাড়িটা থমকে দাঁড়ালো। দুনিয়ার সব কিছু জমে গেল, শুধু আর্ট ফ্যান দুই সুন্দরী ছাড়া। কিছু বুঝে ওঠার আগেই তারা এক অদ্ভুত শূন্যতায় বা লিম্বোতে পড়ে গেল। সেখানে এক মেয়ে এসে তাদের চোজেন ওয়ান বলে ওয়েলকাম করল। মেয়েটা জানালো সে কোনো দানব নয়, সে আসলে একজন গড বা ঈশ্বর। সে ভয়ঙ্কর এক প্রাণীর হাত থেকে দুনিয়াকে বাঁচাতে আর্টদের সাহায্য চাইল। কিছু বুঝে ওঠার আগেই সে তাদের টেলিপোর্ট করে পাঠিয়ে দিল এক অচেনা জায়গায়। আর্ট চারপাশে তাকিয়েই বুঝল তারা প্রাচীন যুগে ফিরে এসেছে। জিনি জিজ্ঞেস করল, বস আপনি বুঝলেন কিভাবে? আর্ট আঙুল দিয়ে আকাশের দিকে দেখালো। আকাশে তখন দুটো চাঁদ। সে বুঝিয়ে বলল, প্রাচীনকালে দুনিয়ায় দুটো চাঁদ ছিল, যার একটা পরে হারিয়ে যায়। আর এই জায়গাটা হলো ভার্ডিয়া সাম্রাজ্য, যা এককালে ডিমন লর্ড বারভাটোস শাসন করত। তার মানে বারভাটোস এখনও জ্যান্ত। জিনি যখন আর্টের বুদ্ধির জন্য গ্লেজ দিচ্ছিল, হঠাৎ তারা দেখল এক মেয়ে বিশাল এক পোকা বা ইনসেক্টের হাত থেকে পালাচ্ছে। আর্ট দেখেই চিনল ওটা হলো ডেথ স্টিঙ্গার, যা তাদের যুগে একদম ছোট আর নিরীহ ছিল। আর্ট হিরোর মতো এন্ট্রি নিয়ে পোকাটাকে একদম নাগাসাকি লেভেলের ব্লাস্ট করে উড়িয়ে দিল। ওই ধামাকা দেখে সেখান থেকে উদয় হলেন আমাদের হট ইনস্ট্রাক্টর অলিভিয়া ম্যাডাম। আইরিনারা তো খুশিতে ম্যাডামকে পুরনো বন্ধুর মতো ডাকাডাকি শুরু করল। অলিভিয়া অবাক হয়ে বললেন, তোমাদের কি আগে চিনি? আর্ট সিচুয়েশন সামলাতে বলল, ম্যাডাম আপনি তো বিটিএসের জংকুকের মতো পপুলার, তাই সবাই আপনাকে এভাবেই চেনে। দারুণ টুইস্ট। অলিভিয়া ম্যাডাম পরীক্ষা নেওয়ার জন্য এক ঝোড়ো হাওয়া ছাড়লেন, যাতে জিনি আর আইরিনা সাথে সাথে কোমার মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু আর্ট এক চুলও নড়ল না, যা দেখে অলিভিয়া পুরাই ইমপ্রেসড। কয়েক ঘন্টা পর যখন তারা শহরে পৌঁছল, মেয়েরা দেখে পুরো শহর রোমান সভ্যতার মতো সাজানো। অলিভিয়া তখন সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি অন্য কোনো দেশ থেকে এসেছ নাকি? অলিভিয়া ম্যাডাম যখন তাদের দেশ নিয়ে সন্দেহ শুরু করলেন, আর্ট চট করে বুদ্ধি খাটালো। ম্যাডাম আমরা আসলে সুদূর এক অন্য রিজিয়ন থেকে এসেছি। অলিভিয়া তখন আর্টকে তাদের সেনাবাহিনীতে যোগ দেবার অফার দিলেন, কারণ এই যুগে আউটার ওয়ান্স নামের মহাকাশচারী শয়তানরা হানা দিয়েছে, যারা আবার দানব তৈরি করে মানুষকে শেষ করে দিচ্ছে। অলিভিয়া জানালেন এই দুর্দিনে একমাত্র ডেমন লর্ড বারভাটসই মানুষকে ম্যাজিক শিখিয়ে বাঁচিয়ে রেখেছেন। আর্ট মনে মনে হাসল। সে জানে অলিভিয়া তাকে ইনভাইট করছে, কারণ সে আর্টের মতো শক্তিশালী কাউকে একা ছেড়ে দিতে চায় না। আর্ট তখন দুটো শর্ত দিল, এক, আইলিনা আর জিনিকেও সাথে নিতে হবে, আর দুই, তারা লেডি ভার্ডার লজিস্টিক্স ডিপার্টমেন্টে কাজ করবে। অলিভিয়া তো আকাশ থেকে পড়লেন, আরে ভাই তোর মতো শক্তিশালী ছেলে এই সাপ্লাই চেনের কাজ করবে কেন? আর্ট কাচুমুচু হয়ে বলল, ম্যাডাম আমরা তো একদম নতুন ছাত্র, তাই যেখানে মরার রিস্ক কম সেখানেই থাকতে চাই। অলিভিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়ে গেলেন। কয়েক ঘন্টা পর তারা যখন ভার্ডার রিসার্চ সেন্টারে পৌঁছালো, হুট করে পুরো বিল্ডিংটা বম করে ফেটে গেল। আইরিনা আর জিনি তো ভয়ে শেষ, কিন্তু আর্ট পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকল, কারণ সে জানে তার এই পুরনো বন্ধু ভার্ডা আস্ত একটা পাগল। ধোঁয়া সরতেই ভার্ডা উদয় হলো। কিরে বিস্ফোরণটা কেমন লাগলো? আইরিনারা তো টাসকি খেয়ে গেল। তারা ইতিহাসে ভার্ডার যে ছবি দেখেছে সেখানে তাকে অনেক ম্যাচিওর লাগত, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আস্ত একটা লোলি। ভার্ডা তুড়ি মেরে তার ল্যাব ঠিক করে ফেলল আর তাদের ভেতরে ডাকল। ভেতরে গিয়ে আর্ট সব সত্যি বলে দিল যে তারা ফিউচার থেকে এসেছে। ভার্ডা তো মহা খুশি। সে কথা দিল তাদের ফিউচারে ফেরত পাঠানোর জন্য সে সাহায্য করবে। ঠিক তখনই দরজায় ধুমধারাক্কা শব্দ। সিলফি, ৩০০ বছর আগের সিলফি, তেড়ে এলো ভার্ডাকে মারতে। সিলফি যখন তাকে ধরতে পারল না, তখন সে তার বড় বোনকে ডাকল, আর মঞ্চে এন্ট্রি নিলেন সেই লেজেন্ডারি তলোয়ার চ্যাম্পিয়ন লিডিয়া। আইরিনা আর জিনি তো ফ্যানগার্লিং শুরু করে দিল, ওরে বাবারে, স্বয়ং লিডিয়া ম্যাম! কিন্তু তাদের এই স্বপ্ন ভঙ্গ হতে সময় লাগল না।
লিডিয়া এসেই ভার্ডাকে এমন সব গালিগালাজ শুরু করলো যা শুনে তোমাদের দাদা দাদিরাও লজ্জা পাবে। লিডিয়া যখন যুদ্ধের জন্য ব্যাকআপ চাইল, ভার্ডা আঙুল দিয়ে আর্টদের দেখিয়ে দিল। লিডিয়ার চোখ যখন জিনির সেই মেয়েটা তো খুশিতে মুখ দিয়ে লালা ঝাড়ানো শুরু করলো। সে সাথে সাথে জিনিকে তার ভিলাতে পাজামা পার্টির দাওয়াত দিল। জিনি যখন প্যানিক করছে, আর্ট এসে লিডিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ব্যাস, লিডিয়ার ইগোতে লাগলো। সে আর্টকে ডুয়েলের চ্যালেঞ্জ ছুড়ে দিল। মাঠে তো এলাহি কাণ্ড। আর্ট একদম ফেয়ার ফাইট লড়ছে, কিন্তু আমাদের লেজেন্ডারি চ্যাম্পিয়ন লিডিয়া করল কি? সে আর্টের চোখে এক মুঠো বালি ছুড়ে দিল। ভাই, এটা তো চিটিং। আর্ট চোখে দেখতে পাচ্ছে না দেখে লিডিয়া তাকে একের পর এক নাকাল স্যান্ডউইচ মানে ঘুষি মারতে শুরু করলো। কিন্তু আর্টও তো ছাড়ার পাত্র নয়। সে চট করে সামলে নিয়ে লিডিয়াকে পিটিয়ে ঠান্ডা করে দিল। ঘণ্টার পর ঘণ্টা মারামারি করার পর দুজনেই ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ল। মাঠের মধ্যে মারামারি করে দুজনেরই চেহারা আলু ভর্তা হয়ে গিয়েছিল। আর যখন উঠে চলে যেতে চাইল, লিডিয়া তখন সিরিয়াস মুডে বলল, শোনো ছেলে, আমাদের এই রাজত্ব বাঁচাতে তোমার মতো শক্তিশালী কাউকে দরকার। আর্ট তো অবাক, কারণ লিডিয়া ছিল তার আগের জীবনের বেস্ট ফ্রেন্ড। আর্ট নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে ডেমন লর্ড বারভাটসের সাথে একটা মিটিং সেট করে দিতে হবে। লিডিয়া শটান না করে দিল, বারভাটস তো আর যার তার সাথে দেখা করে না, আগে নিজেকে প্রমাণ করো। ভাই, এটা তো পাগলামি। আর্ট বুঝতে পারল লিডিয়া ঠিকই বলেছে। এরপর লিডিয়া তার আলিশান ভিলাতে থাকার ব্যবস্থা করে দিল। তবে আর্টের জন্য যতটা না মায়া, তার থেকে বেশি নজর ছিল জিনির ওপর। লিডিয়ার কাজের মেয়ে লাতিমা এসে যখন বলল, এই বাড়িটাকে নিজের বন্ধুর বাড়ি মনে করে চিল করো, তখন আর্টের বুকটা হু হু করে উঠল। সে তো জানে লিডিয়ার সাথে সে আগে কি অন্যায় করেছিল। কয়েকদিন পর আর্ট তার মেয়েদের নিয়ে রণক্ষেত্রে নামল। আইরিনা আর জিনি তো ভয়ে কাঁপছে যে তারা কি আজ পটল তুলবে নাকি কি। আর তাদের অভয় দিল। এই লড়াই তো তার মুখস্থ। সে জানে লিডিয়া আর ভার্ডা কিভাবে একের পর এক কেল্লাফাচে করেছিল। যুদ্ধ শুরু হতেই লিডিয়া সামনের সারিতে ঝাঁপিয়ে পড়ল, আর আর্ট তার মেয়েদের নিয়ে পেছনের সারিতে মেডিক বা ডাক্তারদের সাহায্য করতে থাকল। হঠাৎ শত্রুপক্ষের কমান্ডার বুলগিন পেছন দিক থেকে হানা দিল। সে তার ইলেকট্রিক শট দিয়ে সব ডাক্তারদের ভাজি করা শুরু করল। আর্ট বুঝল শালা সাপ্লাই লাইন কাটার ধান্দা করছে, কিন্তু আর্ট ভয় না পেয়ে ভাবল, বর্ষি ফেলার এই তো সুযোগ, একে পিটিয়েই আমি বারবাটসের কাছে পৌঁছাবো। ওদিকে লিডিয়া আর সিলফির সামনে লড়াই করতে করতে ভাবছে, শয়তানের বড় সেনাপতিরা গেল কই। লিডিয়া যখন খবর পেয়ে পেছনে ছুটল, গিয়ে দেখে আর্ট ওই বুলগিনকে জ্যান্ত পুড়িয়ে একদম ওয়েল ডান স্টেক বানিয়ে ফেলেছে। লিডিয়া তো হাসতে হাসতে শেষ। আরে সাবাস, যে বুলগিন আমাদের নাকে খত দিচ্ছিল তাকে তুই একলাই সাইজ করে দিলি। বাস, কাজের কাজ হয়ে গেল। লিডিয়া আর্টকে কথা দিল যে সে কালকেই তাকে বারবাটসের ক্যাসেলে নিয়ে যাবে। পরদিন তারা রওনা দিল ক্যাসেল মিলেনিয়ামের দিকে। ক্যাসেলের জৌলজ দেখে আইরিনা আর জিনি তো পুরাই টুইকিং শুরু করে দিয়েছে। আর্ট মনে মনে খুব প্রাউড ফিল করছিল, কে বানিয়েছে এই ক্যাসেল? আমিই তো। কিন্তু তখনই সেলফি বলে উঠল, ক্যাসেলটা অতটা জোস না। আর্টের মেজাজটা চড়চড় পড়ে উঠল। ক্যাসেলের দরবারে ঢোকার আগেই হঠাৎ এক আগুনের গোলা আর্টকে ব্যাম্বু দিতে এলো। আর্ট চট করে প্লাজমা ব্যারিয়ার বানিয়ে তার ওরাল সাপোর্ট ক্রু অর্থাৎ আইরিনা আর জিনিকে বাঁচিয়ে নিল। ধোঁয়া সরতেই দেখা গেল স্বয়ং স্যার আলবার্তো, বারবাটসের অন্যতম জেনারেল। সে আর্টের প্রশংসা করল। লিডিয়া আবার আলবার্তোর ওপর খ্যাপা, সে ডুয়েল লড়তে চাইল। ঠিক তখনই গম্ভীর এক আওয়াজ শোনা গেল, তোরা কি সবসময় ঝগড়াই করবি? আর সেখানে উদয় হল স্বয়ং ডেমন লর্ড বারবাটস। তার শরীর থেকে বেরোনো ডিভাইন লাইট দেখে আইরিনা আর জিনির হাঁটু কাঁপতে শুরু করে দিল। তারা তো খুশিতে চিল্লাইতে চিল্লাইতে পাগল হবার দশা। বারবাটস আলবার্তোকে ধমক দিয়ে বিদায় করল। এরপর যখন বারবাটস মেয়েদের দিকে তাকালো, তারা তো আহ্লাদে আটখানা। আর তখন মনে মনে নিজের ওপরই হিংসে শুরু করল। আরে শালা, আমি নিজে দাঁড়িয়ে আছি সামনে, আর এই মেয়েরা কিনা আমার পুরনো রূপ দেখেই প্রেমে পড়ে যাচ্ছে। দরবারে ঢুকে আর্ট দেখল বারবাটস সিংহাসনে বসে আছে, আর চাকর বাকরেরা তাকে জ্বালিয়ে মারছে। জিনি আর আইরিনা তো মুগ্ধ হয়ে ফিসফিস করছিল, ওয়াও, ডেমন লর্ড কত কুল। এটা শুনেই বারবাটস ক্ষেপে গেল, এই তোরা কাকে ডেমন লর্ড বলছিস? আর্ট তো টাসকি খেল, কারণ সে জানত এই সময়ে সে অলরেডি ডেমন লর্ড নামেই পরিচিত। বারবাটস জানালো যে দুনিয়ায় অলরেডি একজন ডেমন লর্ড আছে, সে নিজে এই টাইটেল এখনো পায়নি। আর্ট বুঝল ডাল মে কুছ কালা হ্যায়। আর্ট সব খুলে বলল বিজ্ঞানী ভার্ডাকে।
ভার্ডা হিসাব কষে জানালো যে কেউ একজন ইতিহাসের পাতা পাল্টে দিয়েছে, যে কারণে এখন এই সময়ে 2 জন ডেমন লর্ড ঘুরে বেড়াচ্ছে। আর্ডের তখন মনে পড়ল সেই ঈশ্বর দাবি করা মেয়েটার কথা, যে বলেছিল কেউ একজন জগতের নিয়ম নষ্ট করার চেষ্টা করছে। আর্ড সিদ্ধান্ত নিল এই দ্বিতীয় ডেমন লর্ডকে খতম করতে পারলেই হয়তো তারা নিজেদের সময়ে ফিরতে পারবে। জিনি তো আর্ডের এই বুদ্ধিতে ফিদা হয়ে তাকে এক অশালীন অফার দিয়ে বসল। আইরিনা থাকতে কি আর তা হয়? সে সাথে সাথে বলল, চলো বারবাতোসের সাহায্য চাই। কিন্তু ভার্ডা জানালো বারবাতোস নিজেই ওই নতুন ডেমন লর্ডের কাছে হেরে গিয়ে নাজেহাল অবস্থায় আছে। আর্ড বুঝল তার নিজের পুরনো রূপের থেকেও এই নতুন শত্রু অনেক বেশি খতরনাক। বারবাতোসের বিশ্বাস জিততে হলে বড় কিছু করে দেখাতে হবে। ঠিক তখনই লিডিয়া ঝড়ের বেগে ঘরে ঢুকে আর্ডকে রণক্ষেত্রে ডাকল। আর্ড এক কথায় রাজি হয়ে গেল, যা দেখে লিডিয়াও অবাক। সিলফি ভাবল আর্ড বুঝি আবারও তার ক্রেডিট চুরি করার ধান্দায় আছে। লিডিয়া জানালো যে আইরিনাদের রেখে আসা ভালো, কারণ এবার লড়াই হবে ম্যাভিলাস বা অভিশপ্ত রাজার সাথে। ম্যাভিলাসের নাম শুনেই আর্ডের কলিজা শুকিয়ে গেল, কারণ সে জানে এই ম্যাভিলাসই ছিল তার আগের জীবনে লিডিয়ার মৃত্যুর কারণ। আর্ড মনে মনে শপথ করল, ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেব না, এবার আমি লিডিয়াকে বাঁচাবই। রণক্ষেত্রে পৌঁছে আর্ড পাগলের মতো কেল্লার কঙ্কাল সৈনিকদের ধুলোয় মিশিয়ে দিল। লিডিয়া তাকে সাবধান করল বেশি উত্তেজিত না হতে। কিন্তু কেল্লার ভেতর ঢুকতেই তারা দেখল পুরো ক্যাসেল আগুনে জ্বলছে, আর তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে ম্যাভিলাসের কাটামুন্ডো হাতে। আর্ড সামনে গিয়ে হুঙ্কার দিল, কে তুই? বর্মপরিহিত সেই রহস্যময় লোকটা একটা লেম ডায়লগ দিল, আমি সেই ডেমন লর্ড, ভায়োলেন্সের দানব আর দুনিয়ার শত্রু। সেই রহস্যময় ডেমন লর্ড আর্টদের সাফ জানিয়ে দিল যে সে বারবাটোসের সব জমি দখল করে নেবে, ক্ষমতা থাকলে যেন বারবাটোস তাকে ঠেকায়। পরের দিন রাজদরবারে যুদ্ধ নিয়ে মিটিং বসল। কয়েকজন উটকো আর্টদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে বারবাটোস তাদের এক ঝাড়িতে চুপ করিয়ে দিল। সে জানালো আর্ট যে বীরত্ব দেখিয়েছে তাতে সে এই মিটিংয়ে থাকার যোগ্য। বারবাটোস ঘোষণা করল সে নিজেই রণক্ষেত্রে নামবে এবং মাত্র একদিনে এই যুদ্ধ শেষ করবে। আর্ট তো অবাক, সে জিজ্ঞেস করল যে শত্রু নিজেকে অমর দাবি করছে তাকে একদিনে কিভাবে হারাবেন? বারবাটোস রহস্যময় হেসে বলল, সেটা সিক্রেট। যুদ্ধের প্রস্তুতির জন্য 3 দিন সময় দেওয়া হলো। সেদিন রাতে আর্ট ভাবছিল ইতিহাসের এই ওলটপালট নিয়ে। তখনই সেই শয়তান ডেমন লর্ড উদয় হল। সে আর্টকে এক চরম সত্য শোনাল, তুই যদি ইতিহাস ঠিক করতে যাস তবে লিডিয়াকে আবারও মরতে হবে। আর্ট বোকা সাজার চেষ্টা করলে লোকটা গর্জন করে উঠল, নাটক বন্ধ কর, আমি জানি তুই ফিউচার থেকে এসেছিস। এরপর যা ঘটল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। লোকটা তার হেলমেট খুলল আর আর্ট দেখল সে তো তারই এক বয়স্ক আর ভয়ঙ্কর সংস্করণ। সে জানালো তার নাম ডিজাস্টার রুজ। সে অন্য এক ডাইমেনশনের আর্ট, যে সব হারিয়ে আজ সর্বনাশা এক দানবে পরিণত হয়েছে। আর্ট যখন জিজ্ঞেস করল সে কিভাবে অতীতে এলো, রুজ জানালো তাকে এক ঈশ্বর পাঠিয়েছে। রুজ আর্টকে অফার দিল, চল আমরা দুজন মিলে লিডিয়াকে বাঁচাই, তুই কি আমার সাথে যোগ দিবি? আর্ট তাকে দুটো প্রশ্ন করল। প্রথমত, সে বারবাটুসের সাথে কথা বলছে না কেন? রুজ ঘৃণা ভরা গলায় বলল, আমি বারবাটোসকে সব থেকে ঘৃণা করি, কারণ তার কারণেই আমি লিডিয়াকে হারিয়েছিলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, সে বারবাটোসের বিরুদ্ধে যুদ্ধ করছে কেন? রুশ জানালো ওই ঈশ্বর তাকে দুনিয়া ধ্বংস করার মিশন দিয়েছে। আর্ট তো স্তম্ভিত, দুনিয়া ধ্বংস করে লিডিয়াকে কিভাবে বাঁচাবি? রুশ বুঝিয়ে বলল যে লিডিয়া মরে যাওয়ার অনেক আগেই তার মন ভেঙে গিয়েছিল। দিনের পর দিন যুদ্ধ আর বন্ধুদের হারিয়ে সে ভেতরে ভেতরে শেষ হয়ে গিয়েছিল। এরপর রুজ আর্টকে তার জীবনের সবথেকে বড় ভুলের কথা মনে করিয়ে দিল। আর্ট মনে করল সেই প্রাচীন যুদ্ধে আউটার ওয়ান্সদের হারাতে লিডিয়াকে সে জাস্ট একটা গুটি হিসেবে ব্যবহার করেছিল, যার ফল হয়েছিল ভয়াবহ। আর্টের চোখে মুখে অপরাধ বোধ দেখে ডিজাস্টার রুজ আর্টকে চেপে ধরে চিৎকার করে জিজ্ঞেস করল, কেন তুই সেদিন নিজে রিস্ক নিলি না? কেন লিডিয়াকে ঘুঁটি হিসেবে ব্যবহার করলি? রুজ স্বীকার করল যে তার নিজের ভুলেই লিডিয়া এমন এক দানবে পরিণত হয়েছিল যে তাকে থামানোর জন্য রুজকে নিজের হাতেই লিডিয়াকে শেষ করতে হয়েছিল। রুজ আরও জানাল, এই অপরাধবোধ সইতে না পেরে সে নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, সে আবারও আর্ট হিসাবে পুনর্জন্ম পায়। কিন্তু প্রতিবারই তার আপনজনেরা তার ভুলের কারণে মারা যায়। তাই এবার সে ঠিক করেছে সে নিজে ভয়ঙ্কর সব অপরাধ করবে,
হবে যাতে লিডিয়া তাকে হত্যা করে শান্তি পায়। রুজ যখন আর্টকে তার সাথে যোগ দিতে বলল, ঠিক তখনই লিডিয়ার আত্মার গলার আওয়াজ শুনতে পেল আর্ট। বোকামি করিস না। আর্ট দ্বিধায় পড়ে গেলে রুজ তাকে সময় দিয়ে হাওয়া হয়ে গেল। কয়েক ঘন্টা পর ডাইনিং রুমে ফিরে আর্ট দেখল সবাই হাসি মুখে খাবার খাচ্ছে। লিডিয়া তাকে ডেকে নিয়ে গেল লোকাল মার্কেটে সুন্দরীদের সাথে ফ্লার্ট করতে। লিডিয়া আর্টকে পরামর্শ দিল, যুদ্ধে যাওয়ার আগে এক রাতের জন্য হলেও একটু ফুর্তি করে নে। আর্ট তাকে স্টুপিড বলে গালি দিতেই লিডিয়া এক পাঞ্চ মেরে আর্টের নাক ফাটিয়ে দিল। ব্যাস, শুরু হলো দুজনের ধুম ধারাক্কা মারামারি। ঘন্টার পর ঘন্টা লড়াই শেষে যখন দুজনে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ল, লিডিয়া জিজ্ঞেস করল, তোর মাথার জটগুলো কি এবার খুলেছে? আর্ট বুঝতে পারল লিডিয়ার ইনটুইশন আগের মতোই ধারালো। সে লিডিয়াকে জিজ্ঞেস করল, তুমি কি একজনের জন্য সবকিছু স্যাক্রিফাইস বা বিসর্জন দিতে পারবে? লিডিয়া কোনো উত্তর না দিয়ে আর্টকে নিয়ে গেল এক ধ্বংসস্তূপে। সেখানে আর্ট দেখল মাটি থেকে অশুভ আত্মা বের হচ্ছে। লিডিয়া জানাল এককালে দানবেরা তাদের পরিবার নিয়ে শান্তিতে থাকত। যুদ্ধের সময় লিডিয়া এই এলাকা দখল করার পর যখন স্থানীয়রা তার আনুগত্য মানতে নারাজ হয়ে বিদ্রোহ শুরু করে, তখন নিজের সেনাদের বাঁচাতে সে হুকুম দিয়েছিল গণহত্যার। লিডিয়া নিজেকে একজন খুনি হিসাবে ঘোষণা করল যে যুদ্ধের ময়দানে করুণ মৃত্যু পাওয়ার যোগ্য। সে আর্টের চোখের দিকে তাকিয়ে বলল, আর্ট, আমি এমন কেউ নই যার জন্য তুমি তোমার সব কিছু বিসর্জন দেবে। ভাইরে ভাই, এ তো পুরাই হার্ট ব্রেকিং সিন। কয়েকদিন পর শুরু হলো মহাযুদ্ধ। একদিকে বারভাটোসের বিশাল বাহিনী আর অন্যদিকে ডিজাস্টার রুজের অমর সৈনিকদের দল। রণক্ষেত্রের আড়ালে আর্ট আর রুজ আবারও মুখোমুখি হল। রুজ যখন শেষবারের মতো জিজ্ঞেস করল সে সাথে আসবে কিনা, আর্ট সাফ বলে দিল না, কারণ লিডিয়া বীরের মতো লড়াই করে মরতে চায়। তোমার এই নাটকীয়তায় না। আর্ট আর রুজ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু যেহেতু দুজনেই আসলে একই ব্যক্তি, তাদের পাওয়ার একদম সমান। ঠিক তখনই রুজ শয়তানি হাসি দিয়ে বলল, আমি জানতাম এমনই হবে, তাই আমার কাছে ব্যাকআপ প্ল্যান রেডি আছে। ওদিকে লিডিয়ার ভিলাতে বসে জিনি আর আইরিনা যখন নিজেদের ইউজলেস ভেবে কান্নাকাটি করছিল, তখনই লাতিমা এসে জানালো আর্ট তাদের ডেকে পাঠিয়েছে। তারা ভাবল, যাক, অবশেষে তারা আর্টের কোনো কাজে আসতে পারবে। লাতিমা জানালো আর্ট ওই রহস্যময় ডেমন লর্ডের অমরত্বের রহস্য ধরে ফেলেছে। লর্ড নাকি সোল সেপারেশন টেকনিক ব্যবহার করে নিজের আত্মা একটা পাত্রে ভরে কেল্লায় লুকিয়ে রেখেছে। ওই পাত্র ধ্বংস করতে পারলেই কেল্লা ফতে। আইরিনা একটু সন্দেহ পড়লেও জিনির জোড়াজুড়িতে তারা রাজি হয়ে গেল। জিনি আইরিনাকে পটিয়ে ফেলল, আরে দেখ, এখন যদি নিজেকে প্রমাণ না করিস তবে আর্টের হারেমে তো জায়গা হবে না। ব্যাস, আইরিনার ইগোতে লাগল। সে হুঙ্কার দিয়ে বলল, আর্ট শুধু আমার। কেল্লার কাছে পৌঁছতেই হঠাৎ লাতিমা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর নিজে এক অদৃশ্য শত্রুর হাতে জখম হল। সে মেয়েদের বলল, তোরা পালা, আমি এদের থামাচ্ছি। জিনি আর আইরিনা দৌড়ে কেল্লার ভেতর ঢুকে যখনই ওই পাত্রটা ধ্বংস করতে গেল, বুম, তারা একটা জাদুকরি ফাঁদে আটকে গেল। ঠিক তখনই সেখানে উদয় হলো লাতিমা, তার মুখে শয়তানি হাসি। মেয়েরা তো থমকে গেল। লাতিমা, তুমি বিশ্বাসঘাতকতা করলে? লাতিমা ঠান্ডা গলায় বলল, আমি যা করেছি লিডিয়ার ভালোর জন্যই করেছি। ওদিকে রণক্ষেত্রে ডিজাস্টার রুজ আর্টকে প্রলুব্ধ করছে। লিডিয়া মরতে চাইলেই কি তাকে মরতে দিবি? আমরা কি সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে বাঁচব? চল সব ধ্বংস করে দিই, যাতে লিডিয়া বেঁচে থাকে। রুজ আরও টোপ দিল, তুই যদি এখন আমার সাথে যোগ না দিস তবে আইরিনা আর জিনিকে বাঁচাতে পারবি না। আর্ট দোটানায় পড়ে গেল। তার মনে পড়ে গেল লিডিয়ার মৃত্যুর পর সে কতটা একা আর নিঃস্ব হয়ে গিয়েছিল। ফাঁদেবন্দি জিনি আর আইরিনা কিন্তু দমে যাওয়ার পাত্র না। লাতিমা যখন তাচ্ছিল্য করে বলল যে তাদের ম্যাজিক সিল করে দেওয়া হয়েছে, তখন জিনি গর্জন করে উঠল, আমরা সাধারণ ম্যাজিক না, স্পেশাল এইটিপিক্যাল ম্যাজিক ব্যবহার করব। ভাই, এটা তো পাগলামি। আইরিনা আর জিনি মিলে এক খতরনাক ম্যাজিক সার্কেল তৈরি করল আর নিজেদের বাঁধন ছিঁড়ে ফেলল। যখন জিনি আর আইরিনা মহাবিপদে, ঠিক তখনই এন্ট্রি নিলেন আমাদের লেজেন্ডারি চ্যাম্পিয়ন লিডিয়া। লাতিমা তাকে আটকানোর চেষ্টা করে বলল, আপু, আমি এসব আপনার প্রাণ বাঁচানোর জন্যই করছি। কিন্তু লিডিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ভালোবাসা দেখে আমি মুগ্ধ, কিন্তু তাই বলে তোকে আমি এই অন্ধকারের পথে যেতে দিতে পারি না। ব্যাস, লিডিয়া এক লাথিতে লাতিমাকে সাইড করে সব দানবদের কচুকাটা করে ফেলল। তারপর সেই জাদুকরি পাত্র বা ভেসেল এর সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে বলল,
আমার ভাগ্য নিয়ন্ত্রণ করা বন্ধ করো। আমি এমন এক পৃথিবীর জন্য লড়তে লড়তে মরতে চাই যেখানে সবাই শান্তিতে থাকবে। লিডিয়া এক কোপে ওই পাত্রটা ভেঙে চুরমার করে দিল। পাত্রটি ধ্বংস হতেই ডিজাস্টার রুজ অর্থাৎ অন্ধকার আর্ট একদম পাগল হয়ে গেল। সে আর্টকে আবারও প্রলোভন দেখালো, এখনও সময় আছে, চল লিডিয়াকে বাঁচাই। কিন্তু আমাদের হিরো আর্ট এবার একদম ক্লিয়ার। সে রুজের চোখের দিকে তাকিয়ে বলল, তুই লিডিয়াকে বাঁচাতে চাস না, তুই আসলে নিজেকে বাঁচাতে চাস। তুই চাস তোর এই অপরাধবোধ থেকে মুক্তি পেতে। এই কথা শুনে রুজ রাগে ফেটে পড়ল। সে তার সব শক্তি দিয়ে আর্টকে আক্রমণ করল। আর্টও তার ভেতরের সুপ্ত ক্ষমতা জাগিয়ে তুলল। 2 ইয়ার্ডের লড়াইয়ে আকাশ বাতাস কেঁপে উঠল। রুজ যখন আর্টকে শেষ কোপটা দিতে যাবে, ঠিক তখনই লিডিয়ার আত্মা এসে রুজকে পেছন থেকে জড়িয়ে ধরল। ওই এক মুহূর্তের সুযোগে আর্ট তার তলোয়ার রুজের বুকের ভেতর ঢুকিয়ে দিল। মরার আগে রুজ চিৎকার করে বলল, তুই ভুল করছিস আর্ট, আমি লিডিয়াকে ভালোবাসতাম। রুজের মৃত্যুর সাথে সাথেই 4-5টা ঝাপসা হতে শুরু করল। আর্টদের নিজেদের সময় ফেরার সময় হয়ে এসছে। যাওয়ার আগে লিডিয়া জিনি আর আইরিনাকে জিজ্ঞেস করল, ভবিষ্যতের পৃথিবী কি এই সময়ের চেয়ে বেশি সুন্দর? মেয়েরা বুঝতে পারল লিডিয়া শুরু থেকেই সব জানত। তারা চোখের জল মুছে বলল, হ্যাঁ ম্যাম, আমরা আমাদের জীবনে অনেক খুশি, আর সবাই আপনার আত্মত্যাগের কারণে শান্তিতে আছে। লিডিয়া তৃপ্তির হাসি হেসে তাদের জড়িয়ে ধরল আর আর্টের জন্য একটা মেসেজ দিল। পরক্ষণেই আর্টদের ঘুম ভাঙল সিলফির চিল্লানিতে। কিরে, তোরা কতক্ষণ ঘুমাবি? ট্রিপের গাড়ি এসে থামছে তো অনেকক্ষণ। তারা বুঝতে পারল তারা আবার নিজেদের সময়ে ফিরে এসেছে। ঠিক তখনই আর দেখল দূরে লিডিয়ার আত্মা তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে চিরতরে মিলিয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর এই রকম আরও জম্পেশ অ্যানিমে রিক্যাপ পেতে জলদি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে।